আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। ঠিক আছে, আমি এখানে ক্লাস 1 দিয়ে রাখলাম। রিজনটা হচ্ছে যেহেতু আজকে থেকে আমরা পারফেক্টলি হচ্ছে কি কোডটা স্টার্ট করবো। ওকে, এই জন্য হচ্ছে এইভাবে ক্লাস 1 দিয়ে রাখা আর কি। সো আমি আপনাদের বলছিলাম একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে, ওই ফোল্ডার মধ্যে ক্লাস বেসিস কি ফোল্ডার রেডি করতে, যে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এভাবে করে দেন হচ্ছে আপনারা ফোল্ডার স্টাফ রেডি করে ফেলবেন। তো যেহেতু আছে ক্লাস 1, তো আমি এখানে একটা ফাইল তৈরি করে নেব। আমি গত ক্লাসে বলছিলাম যে আমাদের এইচটিএমএল ফাইলটা কি লাস্টে কিছু একটা নাম দিয়ে স্টার্ট হয়, দেন হচ্ছে ডট এইচটিএমএল, তাই না? আচ্ছা, তো আমি স্টার্ট করতে পারি হচ্ছে, ধরেন যেহেতু আমরা একটা নতুন ফাইল তৈরি করবো, এটাকে আমরা যে কোনো নামে দিতে পারি। বাট কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কি কি মাথায় রাখতে হবে? যে আমরা যখন নাম দিব, তখন কিছু একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবকিছু যে নিজের মতো দেওয়া যাবে না। ফর এক্সাম্পল, আমরা এখানে ছেড়ে নাম্বার দিয়ে স্টার্ট করব না। ঠিক আছে, ওকে, নাম্বার দিয়ে স্টার্ট করব না, ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করব না। ওকে, আমি বুঝতে পারছি। তো আমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো যখন আমরা একটা ফাইল তৈরি করব। অবশ্যই সেটা নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না, আরেকটা কি ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করা যাবে না। ওকে, আরেকটা বিষয় হচ্ছে পুরা ফাইলটা, ফুল ফাইল নেম ক্যাপিটাল হওয়া যাবে না, ক্যাপিটাল হওয়া যাবে না। ওকে, বাংলাদেশে লিখলাম, দুঃখিত। ঠিক আছে, তো এই তিনটা পয়েন্ট মনে রাখবে, যে নাম্বার দিয়ে ফাইল তৈরি করা যাবে না, ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করা যাবে না, আর ফুল নেমটা ক্যাপিটাল হওয়া যাবে না। তাহলে কি হবে? অলওয়েজ স্মল লেটার দিয়ে স্টার্ট করবে। যেমন, আচ্ছা, যেমন হচ্ছে আমার হয়তো বা আপনি নাম তৈরি করলেন, ধরেন হোম ডট এইচটিএমএল, এ হবে। ওকে, এখানে ক্লিক করলে আপনার অ্যাবাউট ডট এইচটিএমএল, এ হবে। ঠিক আছে, তারপর হয়তো বা আপনি কি দিলে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এভাবে তৈরি করবেন। ঠিক আছে, কখনো আগে নাম দিয়ে তৈরি করবেন, ধর নাম্বার দিয়ে করবেন, যে 12 12 ডট এইচটিএমএল, এভাবে কখনো তৈরি করবেন না। ওকে, নাম্বার দিয়ে করবেন না। আরেকটা বিষয় হচ্ছে কখনো ক্যাপিটাল লেটার দিয়ে তৈরি করবেন না, যে ওয়েবসাইট ডট এইচটিএমএল। ওকে, এভাবে কখনো করবেন না। স্ট্যান্ডার্ড ফর্ম কি, যে আমরা অলওয়েজ ছোট হাতের দিয়ে এইভাবে ধরে ধরে পেজের নামগুলো তৈরি করবো আর কি। এইচটিএমএল ফাইলগুলোতে কখন আমরা এই তিনটা জিনিস, মানে গুড প্র্যাকটিস হিসাবে অলওয়েজ ছোট হাতের একটা ওয়ার্ড দিয়ে ফাইল নেমের ফাইল নামগুলো তৈরি করবো আর কি। তখন আমরা এই জিনিসগুলা দিয়ে ফাইল নাম তৈরি করবো না। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, তো আমরা তিনটা ফাইল তৈরি করলাম, তিনটা ফাইল আমাদের আপাতত লাগবে না, আমাদের একটা ফাইল হলে চলবে আর কি। ওকে, আচ্ছা, তো আমি গত ক্লাসে শিখাইছিলাম যে এইচটিএমএল ইউজ করার জন্য হচ্ছে আমার কি কি লাগবে, একটা এইচটিএমএল ট্যাগ। ওকে, আচ্ছা, এখানে আমরা লিখি এইচটিএমএল। এটা কি কি কাজ করতেছে এখানে এইচটিএমএল? আচ্ছা, আমার মনে হয় ইমেজটা অফ হয়ে গেছে, একটু দাঁড়ান। ফরম্যাটটা কি দেবো? সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, টেক্সট। সো আমি একটু এটা সেটআপ একটু ফিক্স করে নিই। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, যে আমরা অনেকগুলো ফাইল ক্রিয়েট করতেছিলাম, তাই না? তো আমি আপনাদের কিছু বিষয় ক্লিয়ার করে দেই, যে আমরা একটা এইচটিএমএল ফাইল যখন তৈরি করব, ঠিক আছে, এটা যে কোনো নাম হইতে পারে। আমি অলরেডি বলে ফেলছি যে আমরা অলওয়েজ ট্রাই করবো ছোট হাতের ওয়ার্ড দিয়ে স্টার্ট করার। ওকে, আর এটা সেটা যেন মিনিংফুল হয়। ওকে, আচ্ছা, তো আমরা ধরেন হচ্ছে একটা তৈরি করলাম হোম ডট এইচটিএমএল, আপনি চাইলে নাম দিয়েও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, গেল। তো এইচটিএমএল গত ক্লাস আমরা শিখছিলাম যে এইচটিএমএল আপনি যখন এন্টার দিবেন, তখন হচ্ছে কি এভাবে একটা ট্যাগ তৈরি হয়। প্রত্যেকটা ট্যাগের একটা করে স্টার্টিং আর একটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ থাকে, তাই না? এগুলো কি এক একটা ট্যাগ, স্টার্টিং আর হচ্ছে ক্লোজিং ট্যাগ থাকে। তো আমরা বললাম এইচটিএমএল ট্যাগের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কি হেড, আর একটা হচ্ছে কি আপনার বডি। ওকে, সো হেডের মধ্যে হচ্ছে আমাদের ইনফরমেশন ট্যাগ গুলা থাকবে। কি থাকবে? যে ইনফরমেশন ট্যাগ গুলা থাকবে, যেটা আমরা আস্তে আস্তে দেখবো কি কি থাকবে। আর বডির মধ্যে হচ্ছে আমাদের সব কন্টেন্ট বেস ট্যাগ গুলা থাকবে। ওকে, আচ্ছা, তো এটা আমি গত ক্লাসে ক্লিয়ার করে দিয়েছিলাম। ওকে, তো আপনারা চাইলে আহ দুইটা ওয়েতে কাজ করতে পারেন। একটা হচ্ছে কি, যে এভাবে নিজের মতো করে বারবার কষ্ট করে লেখা। আরেকটা হচ্ছে যদি চান যে না,
আমি এরকম বারবার লিখবো না, শর্টকাটে কোনো ওয়ে আছে কিনা সেটা দেখতে চাচ্ছিলাম। তো আপনি যদি HTML5 লিখে এন্টার দেন, তখন দেখেন এখানে একটা বয়লার টেমপ্লেট জেনারেট হয়ে আপনাকে করে দিচ্ছে আর কি। অথবা আপনি যদি চান, এক্সক্লেমেটরি চাপ দিলে, এন্টার দিল, কি একটা বয়লার টেমপ্লেট আপনাকে তারা রেডি করে দিয়ে দিবে। বুঝতে পারছেন? তা আপনাকে বারবার কষ্ট করে এই HTML, তার মধ্যে হেড, তার মধ্যে বডি করে লেখা লাগবে। সো বেসিক্স প্র্যাকটিস হিসাবে আমরা হয়তো বলতেছিলাম এই দুইটার মধ্যে কাজ করলে হবে, বাট অ্যাজ আ স্ট্যান্ডার্ড আমাদের যদি একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজ রেডি করি, তখন আমাদের এই জিনিসগুলো থাকা লাগবে। কি কি থাকা লাগবে? যেমন হচ্ছে ডক টাইপ HTML। এটা কেন ইউজ করা হয় গত ক্লাসে মনে হয় আমি বলছিলাম। আমি একটু জুম করে দিই আপনাদের সুবিধার জন্য। আমি এখানে ডাব্লিউসি স্কুলসটা ওপেন করে দিই, বা হচ্ছে আমি এই ফাইলটা এখানে ওপেন করে ফেলি, ওপেন ফাইল সার্ভার দিয়ে। আচ্ছা, ওকে, পুরো খালি, ঠিক আছে, ডকুমেন্ট দেখা আছে, এখান থেকে আসছে। সো এই অ্যাবাউট এইচ.html, এখানে কি কি আছে? ডক টাইপ HTML, যেটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। এটা কেন ইউজ করা হয়? এটা হচ্ছে আমার HTML ভার্সন যে 5, এটাকে বিন করার জন্য, বা ব্রাউজার যাতে বুঝতে পারে এটা হচ্ছে HTML ভার্সন 5 এর ফাইল, এই জন্য হচ্ছে আমার ডক টাইপ HTML টা ইউজ করা হয়। আচ্ছা, গেল। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা আপনি আপাতত না দিলেও চলবে, দিলে ভালো, না দিলেও চলবে আর কি। ঠিক আছে। তো যেহেতু আমরা বয়লার টেমপ্লেট ইউজ করতেছি, মানে VS কোড থেকে দেওয়া অটো জেনারেটেড বয়লার টেমপ্লেট বলে আর কি, রেডিমেড জিনিস আর কি আমরা দিয়ে দিচ্ছে। এটা চাইলে আমরা রাখতে পারি, না রাখলে আপনার কোনো সমস্যা নেই আপাতত, বাট দেওয়াটা গুড প্র্যাকটিস। এরপর তারা আমাকে আরো 3টা মেটা ট্যাগ দিছে। এই মেটা ট্যাগ নিয়ে আমি সামনে কথা বলবো, আজকে আর কথা বলবো না। তো আমি আপাতত এইগুলো রিমুভ করে দিলাম। ওকে, রিমুভ করে দিলাম আমি। ল্যাঙ্গুয়েজটা রিমুভ করে দিলাম, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা বুঝাইছে আর কি, যে ফাইলটা আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ওকে, তো আমি এটাও দিলাম না। তো দেখেন একদম গত ক্লাসে যেমন ছিল ঠিক তেমন হয়ে গেছে। তো কিভাবে করলাম আবার দেখাইতেই, ওই কিবোর্ডের এক্সট্রিমিউটের সিম্বল চাপ দিবেন, যেটা হচ্ছে ওয়ানের মধ্যে আছে, শিফট 1 প্রেস করলে এন্টার দিবেন, তখন দেখবেন যে ওটা বয়লার টেমপ্লেট আপনাকে তারা জেনারেট করে দিয়ে দিছে। ওকে, আচ্ছা। তারপর আপনার যতটুকু লাগবে, মানে ক্লাসে যা দেখানো হচ্ছে যতটুকু লাগবে, ঠিক ততটুকু রেখে বাকিটা রিমুভ করে দিবেন। যেমন মেটা ট্যাগ গুলো আপাতত লাগবে না, আপাতত লাগবে না। এই ল্যাঙ্গুয়েজটা আমি আপাতত রিমুভ করে দিলাম, এই তো সেই। ওকে, আচ্ছা, ভালো কথা। তো আশা করি বুঝতে পারছি কিভাবে আমাদের একটা বয়লার টেমপ্লেট জেনারেট করতে হয়। ঠিক আছে। এরপর প্রথম যে ট্যাগটা, সেটা হচ্ছে কি, আমরা দেখলাম টাইটেল, যেটা হচ্ছে কি হেডের মধ্যে। তো আমি আগেই বলছিলাম হেডের মধ্যে আমার কি থাকবে, ইনফরমেশন ট্যাগ গুলো থাকবে, যেমন হচ্ছে মেটা ট্যাগস গুলা। ওকে, আচ্ছা। সো ফার্স্টে আমরা যেহেতু প্রথম ক্লাস, তো আমরা আপাতত টাইটেল ট্যাগটা শিখবো, যেটা হেডের মধ্যে আমরা রাখবো। তো সেটার কাজ কি? সেটার কাজ হচ্ছে, ধরেন আমার নাম দেওয়া, বললাম এটা অ্যাবাউট পেজ, বা বললাম এটা হচ্ছে আমার হোম পেজ। ওকে, হোম পেজ কি জিনিস? হোম পেজ হচ্ছে আমার ওয়েবসাইটের প্রথম যে পেজটা আমি ল্যান্ড করি, ওইটাকে আমার হোম পেজ বলে। হোম পেজ কোনটা? যখন আমি একটা ওয়েবসাইটে ফার্স্ট টাইম ল্যান্ড করি, যেমন হচ্ছে আমি google.com-এ গেলাম। ওকে, এটা হচ্ছে google.com এর হোম পেজ। বুঝতে পারছি? মানে আমি ল্যান্ড করার সাথে সাথে যেটাকে দেখি, ওইটাই হচ্ছে আমার হোম পেজ বা মেইন পেজ। ঠিক আছে, এই তো, সেটা যে কোনো ওয়েবসাইটে হোক না কেন। আচ্ছা, গেল। তো নেক্সট, সেটা হচ্ছে আমরা এখানে ইনফরমেশন হিসাবে ইনফরমেশন ট্যাগ গুলা বসাবো। তারপরে তো আমরা টাইটেলটা বসালাম। টাইটেলে কি হয়? আমার ওই ক্রোমের ব্রাউজারের ট্যাবের নামটা খালি চেঞ্জ হয়ে যায়, আর কিছু না। ওকে, আচ্ছা, তো আমি এটা নাম দিলাম আপাতত হোম পেজ, কোনো ক্ষতি নাই। ওকে, এখন আস্তে আস্তে আমরা হচ্ছে ট্যাগ গুলোকে এক্সপ্লোর করবো। ওকে, সো ফার্স্ট যে ট্যাগটা আমরা দেখবো সেটা হচ্ছে হেডিং ট্যাগ। ওকে, আচ্ছা। সো এই পেজ টাইটেলের কাজ কি? কাজ হচ্ছে চেঞ্জ দ্য টেক্সট অফ দ্য টাইটেল। ওয়েব পেজ। ওকে, জাস্ট মিনিংটা লিখে দিলাম যাতে আপনি বুঝতে পারেন। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, এগুলো আমার বানানো না, এগুলো অলরেডি আগের থেকে দেওয়া আছে ডাব্লিউ স্কুলে। তো আমিও এখান থেকে শিখছি, আপনাদের এখান থেকে শিখতে হবে আর কি। তো যদি কখনো ভুলে যান, কোনো সমস্যা নাই, ভুলাটা একদম স্বাভাবিক। কিন্তু মনে রাখার জন্য কি করতে হবে? জাস্ট প্র্যাকটিস করতে হবে, আর ভুলে গেলে কোনো সমস্যা নাই। এখানে এসে একবার চেক করে দেখবো, আচ্ছা এটা একটার মধ্যে এই জিনিসটা ছিল। ওকে, আচ্ছা। আচ্ছা, শর্টকাটে কিভাবে কমেন্ট করছি, ডিরেক্ট মেসেজ না করে একটু ওপেনলি মেসেজ করুন, যাতে সবাই দেখতে পারে। ওকে, শর্টকাটে কমেন্ট করার জন্য কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে কি কমান্ড প্লাস, সরি, কন্ট্রোল প্লাস হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, যারা ম্যাক ইউজ করেন, কমান্ড ফরওয়ার্ড স্ল্যাশ। কি করছি? CTRL প্লাস হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, কমেন্ট, শর্টকাটে কমেন্ট করার জন্য। ঠিক আছে।
শর্টকাটে কমেন্ট করার জন্য কি CTRL প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ সেম টাইম দিবেন, কমেন্ট হয়ে গেল। ওকে, আচ্ছা তো এটা আমি আবার আলাদা করে লিখে দিই। আচ্ছা, মানে একটা কমেন্ট মনে হয় দেখি। আচ্ছা, তো এখন আমরা হেডিং ট্যাগে আছি। হেডিং ট্যাগ আমার কি কি আছে আমি বলছিলাম, টোটাল 6টা ট্যাগ আছে। তো আমি বললাম লরেন দিয়ে 10 দিলে কি 10টা ওয়ার্ড জেনারেট হবে, হইছে? তো আমি যদি সেভ দেই, এখানে দেখেন H1 দিয়ে একটা ট্যাগ জেনারেট হয়ে গেছে। আমি পাশে লিখে দিই এটা হচ্ছে আমার H1। H1, ঠিক আছে। আমি যদি এখন কপি করি, কপি করে আমি যদি অল্ট শিফট নিচেটা প্রেস করি তাহলে ডুপ্লিকেট হবে আর কি। সেভ, তোমার 4টা H1 তৈরি হইলো। তো আমি যদি এখন নামগুলো চেঞ্জ করতে চাই, আমার কয়টা ট্যাগ আছে হেডিং ট্যাগ? টোটাল 6টা, H2, H3, H4। সেভ দিলাম। এই দেখেন এটা হলো H1, এরপরটা H2, এটা হচ্ছে H3, এটা হচ্ছে H4। তো এমন করতে করতে আমার টোটাল 6টা ট্যাগ আছে। সেম ভাবে হচ্ছে আমার H5, ওকে, আর হচ্ছে কি H6। একদম লাস্ট যে হেডিং ট্যাগটা আমার হচ্ছে H6। ওকে, সবগুলো যে ইউজ করতে হয় এমনটা না, বাট জেনে রাখা ভালো। ম্যাক্সিমাম টাইম আমার H1টা আমি অলওয়েজ ওয়েবসাইটে আমি একবার ইউজ করব। ওকে, কি H1 ট্যাগটা আমার ওয়েবসাইটে মানে একটা পেজে আমি একবারই ইউজ করব। আর বাকি যে হেডিং ট্যাগ গুলো আছে এগুলো আমি যত খুশি ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, এইগুলো হচ্ছে আমার কি হেডিং ট্যাগ। ওকে, টোটাল আমার 6টা হেডিং ট্যাগ আছে HTML এর। ওকে, আচ্ছা আশা করি বুঝতে পারছি। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে প্যারাগ্রাফ। আমি যদি ওয়েবসাইট ওপেন করি আপনাদের মনে হয় অনেক সুবিধা হবে যে ওয়েবসাইটটা দেখে দেখে আমরা করলে হয়তো বা একটু বেশি ভালো হয় আমাদের জন্য। সো আমি একটা টেমপ্লেট ওপেন করব জাস্ট আপনাদের সুবিধার জন্য, যে এটার যদি HTML লেআউট আমরা তৈরি করে দেখতে কেমন হবে। তো সব তো আমরা একদিনে শিখবো না, তো আজকে জাস্ট ওইটা একটা স্ট্রাকচার কিছু জিনিস আমি ক্লিয়ার করবো। ফুল লেআউট আমরা আরেকটা কাল নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, তো আমি আপাতত এটা ওপেন করে ফেলি। এই যে নেচার দেখতেছেন না, এই লাইভ প্রিভিউ দেই, এই যে ওয়েবসাইটে দেখতেছেন সবাই। আচ্ছা, সো দেখ এখন সবাই একটু খেয়াল করেন, আমি এটা একটু এই যে, ঠিক আছে। তা আশা করি পেজটা একটা লোগো আছে, এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, ঠিক আছে। তো এগুলা নিয়ে আমরা ডিটেলসে কথা বলতে কোনটাকে কি বলে এটা আমরা পরে আসতেছি, যে এটাকে কি বলে, এটাকে মানে কোডিং এর ভাষায় কি বলে, স্ট্যান্ডার্ড কি। তো ওগুলো আমরা আস্তে আস্তে পরে কথা বলবো এগুলো নিয়ে, বাট আপাতত ট্যাগ গুলো আমরা বুঝি। সো H1 ট্যাগ কোনগুলো, যদি আমরা ওয়েবসাইট চিন্তা করি যেমন এইগুলোকে আমরা H1 ট্যাগ বলতে পারি, ঠিক আছে। আমার যে মেইন যে টেক্সট গুলা, যে উই অল লাভ নেচার, এই লেখাটা আমি H1 এ দিলাম। এই ছোট্ট ছোট টেক্সট গুলো দেখতেছেন না, যে লুক ডিপ ইনটু দ্য নেচার, বা হচ্ছে ফোকাস অন, এই যে ফোকাস অন হাউ ইউ ক্যান হেল্প, এইগুলো হচ্ছে পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, সো এই সব প্যারাগ্রাফ ট্যাগ আমরা কি দিয়ে করবো, পি দিয়ে করবো, পি ট্যাগ। ওকে, সো পি ট্যাগ বা কি প্যারাগ্রাফ ট্যাগ করবো। আচ্ছা, তো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমার কি কন্টেন্ট হইতে পারে, আমি এই পুরোটা কপি করে দিয়ে দিলাম, এমন আর কি বিষয়টা। এই যে সেভ। ওকে, তো দেখেন এই প্যারাগ্রাফ চলে আসছে, ফোকাস অন হাউ ইউ ক্যান হেল্প, ঠিক আছে। ওটা জুম করে নিলে যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, তো এরপর তাহলে ভাই H2 ট্যাগ গুলা কখন ইউজ করা হয়, H6 বা H4 কখন ইউজ করা হয়। এখন আমি ক্লিয়ার করে দিই। ওয়েবসাইটে দেখাই সবচেয়ে বড় টেক্সট আমরা H1 সাধারণত ধরি, তারপর এটা থেকে একটু ছোট যেটা আমরা H2 সাধারণত বলে থাকি। তো আমি বললাম আমাদের যতগুলো হেডিং বা হচ্ছে ফোকাস বা বোল্ড যে লেখাটা থাকবে সেটা আমরা সাধারণত H2 দিয়ে ব্যবহার করি, ঠিক আছে। H2 বা H3, ওকে। বাট সেকেন্ডারি হেডিং হিসাবে আমরা H2 ব্যবহার করি আর কি ম্যাক্সিমাম টাইম। যেমন আওয়ার সার্ভিসকে আমরা H2 বলতে পারি এখানে। এরপর ধরেন হচ্ছে এটা আমাদের H2 আর না এখানে, এই যে এই কোয়েশ্চেনটা আমরা H2 ফালাইতে পারি এখানে। তাহলে এগুলা কি, তাহলে আমরা এগুলোকে আমরা H3 দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। ওকে, এগুলো আমরা H3 হিসাবে ইউজ করলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা ভাগ করে নিবো আর কি। এগুলো যদি H2 দেন তাও কোনো সমস্যা কিন্তু নাই, ঠিক আছে। এগুলো আপনি H1 দিলে কিন্তু কোনো সমস্যা নাই, কাজ কিন্তু হবে, ডিজাইনও কিন্তু হবে। তাহলে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে ওই যে বলে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ফলো করলে আমাদের H1টা আসলে একবার ইউজ করা উচিত, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে আপনি H2 H3 যতবার ইচ্ছা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট গুড প্র্যাকটিস হিসেবে H2 গুলোকে একটা সাইজে রাখলাম, যে একটু মানে এটা থেকে একটু ছোট এই সাইজের টেক্সট গুলো আমরা H2 রাখলাম, এটা থেকে আর একটু ছোট হলে আমরা এগুলোকে H3 দিয়ে দিলাম আর কি।
যেগুলো হেডিং হিসেবে কাজ করবে। ওকে, আর এরপরে বাকি যে ছোট ছোট টেক্সট গুলো এগুলো প্যারাগ্রাফ টেক্সট হিসেবে কাউন্ট করবো, যেগুলো পি ট্যাগের মধ্যে আমরা ফালাবো। ওকে, আচ্ছা এটা যেন আমরা দেখতে পারি, কিভাবে দেখতে পারি, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে দেখেন উপরে এখানে অপশন আছে ইন্সপেক্ট। এটা কি, এটা দিলে ক্রোম ডেভ টুলস নামে কিছু একটা আছে, ওপেন হয়ে যাবে। আচ্ছা এটার কাজ কি, এটার কাজ আমরা আপাতত বুঝি। এই ক্রোম ডেভ টুলস এর কাজ হচ্ছে আমি দেখতে পারবো এই ফাইলে কি কি লেখা ইউজ করা হয়েছে আর কি। ওকে, আচ্ছা, তো এটা ওপেন করার পরে দেখবেন এখানে অনেক কিছু আছে, আমাদের এত কিছু আপাতত বুঝতে হবে না। জাস্ট একটা জিনিস বের করার ট্রাই করবো, এখানে ক্লিক করলে, না পারলে কোনো সমস্যা নেই, জাস্ট দেখাই দিই আমি আপনাদেরকে। দেখেন এখানে ক্লিক করলে কি আসছে, এই স্ট্রিট একটা পাইছিলাম তারা, দেখছেন এখানে কি লেখা আছে, লেখা আছে ওয়েব ডিজাইন। খেয়াল করছেন যেটার ভিতর লেখা আছে এইচ3, এখানে লেখা আছে ওয়েব ডিজাইন। আবার এরপর দেখেন পি ট্যাগ আছে, দেখছেন এটা ওপেন করলে কি আছে, এর ভিতরে ফোকাস অন লেখাটা আছে। ওকে, তার মানে এটাকে তারা এইচ3 হিসেবে ডিফাইন করছে, এগুলাকে পি ট্যাগ। আবার যদি এটা দেখি, এটাকে দেখি, এটা এইচ1 দিচ্ছে, এইচ2 দিচ্ছে তারা। এই ক্ষেত্রে দেখেন এটা কিন্তু তারা এইচ1 হিসেবে ডিফাইন করছে, দেখছেন তারা কিন্তু গুড প্র্যাকটিস গুলো ফলো করছে। ওকে, তারপর যদি এখানে ক্লিক করে, এটা কিন্তু আবার পি ট্যাগ, দেখছেন। ওকে, আচ্ছা এটা আমার, এটা দেখি এটা কি ইউজ করছে তারা, এখানে ক্লিক করলে এটা ইউজ করছে এইচ2। ওকে, এই তো, সবাই কি বুঝতে পারছি হেডিং ট্যাগ কখন কোনটা ইউজ করব? খালি মাথায় রাখবেন যে ছোট লেখাগুলো আমরা পি ট্যাগ হিসেবে ইউজ করব, এগুলোকে আমরা এইচ1 হিসাবে ইউজ করব, মানে এইচ1 আমরা বেসিক্যালি একবার ইউজ করবো, যেটা একটা ওয়েবসাইট সবার উপরে থাকবে। আর বাকি সবগুলো আমরা এইচ2 এইচ3 দিয়ে নিজের মধ্যে ভাগ করে নিবো, কোনো সমস্যা আসলে কোনো ক্ষতি হবে না। ওকে, একটা আইডিয়া দিয়ে দিলাম আর কি। এটা আসলে করতে করতে এমনি অভ্যস্ত হয়ে যাবেন, এখন মুখস্থ আসলে কিছু নাই। এই পর্যন্ত সবাই বুঝতে পারছি হেডিং ট্যাগের প্যারাগ্রাফ ট্যাগের কাজ কি? আচ্ছা, এখন আসি, উই অল লাভ কই দেখলেন, বাকি সবগুলো এই নাই, পুরোটাই হচ্ছে একসাথে, উই অল লাভ পুরোটা হচ্ছে এইচ ওয়ান এর মধ্যে ফেলাচ্ছে। তাহলে এটা আমরা এইচ টু দিতে পারি, কোনো সমস্যা নেই, যাই হোক। ওকে, সো এখন ফ্যাক্ট হচ্ছে, নেক্সট আমরা ট্যাগ গুলো এক্সপ্লোর করা স্টার্ট করি। সো আমরা যে ডাব্লিউসি স্কুলস ধরে করি, নিচ থেকে করি, যাই হোক সবকিছুই কভার করা লাগবে দিন শেষে। তো এখানে এরপর হচ্ছে ধরেন আমরা বেসিক্স গুলা বুঝলাম, তারপর হচ্ছে আমাদের এখানে এলিমেন্টস গুলা বুঝলাম, ঠিক আছে, আমি অ্যাট্রিবিউটস পরে আসি। প্যারাগ্রাফস গুলা বুঝলাম, হেডিং গুলা বুঝলাম। ওকে, স্টাইল, স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট। ওকে, আচ্ছা অ্যাট্রিবিউট বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই সবাইকে, ঠিক আছে, যে অ্যাট্রিবিউট আবার কি জিনিস। ওকে, সো প্রত্যেকটা ট্যাগ, আমরা এইচ1 একটা ট্যাগ, পি একটা ট্যাগ, তাই না? এই ট্যাগের মধ্যে ধরেন আপনি চাচ্ছেন এই লেখাটার কালার চেঞ্জ করতে, কি, যেটা কালো আছে লেখাটা আপনি কালার চেঞ্জ করবেন। সো কালার চেঞ্জ করার জন্য ট্যাগের মধ্যে একটা স্পেশাল জিনিস অ্যাড করতে হয়, এটাকে বলা হচ্ছে কি, অ্যাট্রিবিউট। কি বলা হয়, দ্য এইচটিএমএল স্টাইল অ্যাট্রিবিউট। ঠিক আছে, এরকম অনেক ধরনের অ্যাট্রিবিউট থাকে। তো আজকে আমরা আপাতত স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে যেটা আমরা শিখবো। তো এই স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কি করা যায়, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে স্টাইল করা যায়। ওকে, আচ্ছা, সো আমরা যদি স্টাইল করতে চাই তাহলে দেখেন স্টাইল অ্যাট্রিবিউট এটা কিভাবে কাজ করে, ওই ট্যাগের মধ্যে লিখতে হয় স্টাইল, তার মধ্যে দিতে হয় কি, ইকুয়ালস টু। খেয়াল করছেন, এর ভিতরে কোলন ইনভার্টেড কমা দিয়ে দুইটা প্রপার্টি ডিফাইন করতে হয়। সেটা খুবই সহজ, আমরা ট্রাই করি, না পারলে আমাকে জানাবেন। ধরেন আমি এই এইচ1 এর মধ্যে ওই স্টাইল স্পেশাল অ্যাট্রিবিউটটা ইউজ করব, যেটা দিয়ে কি করা যায়, স্টাইল করা যায়। তো আমরা আপাতত একটা জিনিস শিখবো, বাকি সবগুলো আমরা সিএসএস এ গিয়ে শিখবো। ওকে, আচ্ছা, তো ধরেন কি লিখবো, স্টাইল, দেখেন এন্টার দিলাম, ট্যাগের ভিতরে কিন্তু দেখেন আমার এইচ1 ট্যাগের ভিতরে, আমার কিন্তু এন্ডিং এর ট্যাগের দিলে কিন্তু কাজ হবে না, স্টার্টিং ট্যাগের মধ্যে দিছি আমরা। ওকে, কি দিছি, স্টাইল, ওইটার ভিতরে কালার চেঞ্জ করবেন, লিখবেন কালার, ঠিক আছে, এরপর কোলন, এরপর নাম দিবেন। তো এখানে দেখেন অনেকগুলো নাম আছে, অ্যালাইস ব্লু, অ্যান্টিক হোয়াইট, অ্যাকোয়া, অ্যাজিউ, এরকম হাজার হাজার কালার আছে, তা আমি দিলাম হলো ডিপ পিঙ্ক। ঠিক আছে, একটা দিলেই হবে, দিয়ে দিলাম সেভ। দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন। সেম কেস আমরা কিন্তু এইচ2 এর জন্য করতে পারি, কি হবে, ওই স্টাইল অ্যাট্রিবিউট, এন্টার দিলাম, ওই যে ইকুয়ালস টু একটা ইনভার্টেড কমা, এর মধ্যে লিখলাম হচ্ছে কালার, দিলাম কোলন, কালার বললাম হচ্ছে আমার এটা হচ্ছে ধরুন রেড, সেভ দিলাম, রেড কালার হয়ে গেছে। সেম ভাবে এইচ3 এর ক্ষেত্রে আমি স্টাইল দিতে পারি, কালার কি বললাম, ধরেন বললাম যে কালার গ্রিন। ওকে, এদের গ্রিন কালার হয়ে গেছে। সেম কেস প্যারাগ্রাফে আমরা দিতে পারি, যে স্টাইল
কালার দিলাম ব্লু। ওকে, এই তো কালার চেঞ্জ হয়ে গেছে। ভাই ঠিক আছে, এখানে প্রশ্ন ছিল একটা। হ্যাঁ বলেন। সাপোজ আমি লরেমকে দিলাম ব্ল্যাক কালার এবং ডলারকে দিলাম হোয়াইট কালার, কিংবা ব্ল্যাক কালার আর ব্লু কালার, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ ওগুলো আমি আসতেছি, ওগুলো আমরা সব দিকে আসবো, ঠিক আছে, কোনো টেনশন ও, নেই। ওকে। ওকে, আমি সবকিছুই কভার করবো আস্তে আস্তে, সবকিছুই আজকে কভার হবে, টেনশনে কিছু নেই, আস্তে আস্তে কভার হবে, একটু ওয়েট করি আমরা। ওকে, সো জাস্ট আপাতত ধরে নিই আমরা কি স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করে বুঝতে পারছি কিনা, খালি কালার ইউজ করাটা, খালি কালারটা আপাতত শিখেন। জি বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, আচ্ছা, সো নেক্সট যে বিষয়টা, আমরা এখন তার মানে একটা অ্যাট্রিবিউট শিখলাম। অ্যাট্রিবিউটটা কি, যে ট্যাগের মধ্যে একটা স্পেশাল বা এক্সট্রা একটা ফিচার আমরা অ্যাড করবো, যেটা হয়তো বা ট্যাগের কিছু কালার চেঞ্জ করা বা টেক্সট টেক্সট বড় করে, এগুলো আমরা পরে শিখবো, বাট আপাতত কালার চেঞ্জ করে শিখলাম আর কি। আচ্ছা, গেল। তো এইগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট। ওকে, আমরা অ্যাট্রিবিউটটা বুঝলাম যে অ্যাট্রিবিউট কিভাবে কাজ করে, যে অ্যাট্রিবিউট প্যারাগ্রাফ দেখলাম, অ্যাট্রিবিউট দেখলাম, হেডিং দেখলাম। স্টাইলস হচ্ছে কি, এই স্টাইল, স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট। ওকে, স্টাইল কি একটা অ্যাট্রিবিউট, মানে আপনি ট্যাগের মধ্যে যাই লেখেন এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যেটা দিয়ে আমরা খালি কালারটা চেঞ্জ করলাম আমরা আপাতত। সামনে আরো অনেক কিছু আছে, এখানে শেষ না, বাট আপাতত আমরা স্টাইল দিয়ে খালি কালারটা চেঞ্জ করা শিখলাম। ওকে, নেক্সট আসে হচ্ছে কি এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে দেখেন আমার কি, যে দ্য টেক্সট ইজ বোল্ড, দ্য টেক্সট ইজ ইটালিক, দ্য টেক্সট ইজ সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, এই জিনিসগুলো কি, দেখেন এই লেখাটা আপনার অনেক বোল্ড হয়ে গেছে, তাই না, একটু মোটা মোটা হয়ে গেছে, এটা দেখেন একটু বাঁকা হয়ে গেছে, আর এটা কি, এটা ঠিক হচ্ছে সাবস্ক্রিপ্ট, মানে নিচে চলে আসছে, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, তো এইগুলো আমরা কিভাবে করবো, এটার আমরা একটা এক্সাম্পল আমরা এখানে সেট করবো। ফর এক্সাম্পল, তো আমি এখান থেকে ধরেন এইচ থেকে এইচ4 এগুলো রিমুভ করে, এগুলো দরকার নেই আমার, আমার আপাতত এগুলো থাকুক। তো নিচে আমি একটা এক্সট্রা ট্যাগ অ্যাড করলাম, ধরুন প্যারাগ্রাফ ট্যাগের মধ্যেই করলাম। কি করলাম, ধরেন আমি দিলাম লরের 50, যে 50টা ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ। তো আমি যদি দেখি এই 50টা প্যারাগ্রাফ কিন্তু এখানে চলে আসছে। এখন আমি চাচ্ছি এই লরের মধ্যে প্রথম 10টা ওয়ার্ড বা 20টা ওয়ার্ড বা প্রথম লাইনটা আমি বোল্ড করব। সো বোল্ড করতে হইলে এখানে একটা স্পেশাল ট্যাগ আছে, নাম হচ্ছে স্ট্রং ট্যাগ। কি, স্ট্রং ট্যাগ, লেখাটা কপি করে ফেলছি, স্ট্রং ট্যাগের মধ্যে পেস্ট করে দিব। পেস্ট করলে দেখেন যতটুকু লেখা পেস্ট করছি ঠিক ততটুকু লেখা আবার কি বোল্ড হয়ে গেছে। ওকে, তো সেম ভাবে আমরা চাইলে স্ট্রং ট্যাগও ইউজ করতে পারি, আবার বিও ইউজ করতে পারি, তাও কিন্তু সেম কাজই করবে। এই দেখেন কোনো চেঞ্জ কিন্তু আপনারা দেখবেন না। তো এখানে এটুকু স্ট্রং করি, ধরেন এটুকু লাইন আমি ধরেন একটু বোল্ড ট্যাগে ফালাই বা বি ট্যাগে ইউজ করি, দেখেন ডিফারেন্স কি বোঝা যাচ্ছে, দুইটাই কিন্তু মোটামুটি একই কাজই করতেছে আর কি। ওকে, বাট আপাতত মানুষ প্রিফার করে যে স্ট্যান্ডার্ড হিসেবে স্ট্রংটা ইউজ করা বেটার। ওকে, বাট আপনি বি ইউজ করুন, কোনো ক্ষতি আসলে হবে না। ওকে, দুইটাই কিন্তু একই কাজই করতেছে, আমার কি টেক্সট গুলোকে হাইলাইট বা হচ্ছে বোল্ড করে দিচ্ছে, যেটা ইম্পর্টেন্ট লাইন। ওকে, তো সেম ভাবে আরো অনেকগুলো আছে, যেমন আমি চাচ্ছি কি এতটুকু লাইনকে আমি আন্ডারলাইন করতে। তা আন্ডারলাইন কিভাবে করব, আমরা ইউজ করতে পারি হচ্ছে ইউ। ইউ ইউ মানে হচ্ছে আন্ডারলাইন বুঝায়, আমি এর মধ্যে লেখা পেস্ট করে দিলে দেখেন এই লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে, দেখছেন। এগুলো হচ্ছে মানে কি এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং এর মধ্যে করতেছে। সেম ভাবে আপনি চাচ্ছেন এই লেখাটা বাঁকা করতে, তাহলে কি করতে হবে, তাহলে এই সেম লেখা আবার এটাকে আবার নেস্টেড করতে হবে। নেস্টেড মানে কি, ট্যাগের মধ্যে ট্যাগ, এর মধ্যে আরেকটা ট্যাগ, এটাকে নেস্টেড বুঝে। দেখেন প্যারাগ্রাফের মধ্যে স্ট্রং ট্যাগ ইউজ করছি, আবার ইউ ট্যাগ ইউজ করছি, এটা আন্ডারলাইন বোঝাচ্ছি, বোল্ড ট্যাগের বি ট্যাগ ইউজ করছি। তো আমি যেটা আবার আন্ডারলাইন ভিতরে আরেকটা ট্যাগ ইউজ করতে পারি কি, যেটা বাঁকা করার জন্য, তাহলে আমরা আই ইউজ করতে পারি ইটালিক হিসাবে। সেম থিং, এই দেখেন এটা এটা আমরা আগে ইউজ করতাম, এখন আরো স্ট্যান্ডার্ড ওয়ে আছে দেখাচ্ছি। দেখেন লেখা কিন্তু বাঁকা হয়ে গেছে। ওকে, যদি মনে হয় না আমি আরো বোল্ডও করবো, তাহলে আবার কি করতে হবে, এটার মধ্যে আবার বি ট্যাগটা দিতে হবে, তখন কি কি বোল্ড হয়ে গেল, দেখছেন। এই তো, তো এইভাবে আমরা চাইলে কি কাজগুলোকে করতে পারি, সেম টাইমে আন্ডারলাইন ইটালিক বোল্ড তিনটাই করতে দিতাম, তিনটাই করতে আপনি বোর্ডে স্ট্রং লেখেন তাও সমস্যা নেই, একই কাজই করবে। ওকে, এই দেখেন ভাই একটা প্রশ্ন আছে। ওকে, সো যদি আপনি এখানে আসেন, এখানে অপশন গুলো তারা সুন্দর মতো বলে দিচ্ছে, যে যদি কেউ বোল্ড করতে চায় এই দেখেন, যে বোল্ড টেক্সট আর হচ্ছে কি এখানে একটা স্ট্রং টেক্সট, মানে এখানে বোল্ড বি বলতে হচ্ছে বোল্ড বুঝেছি, স্ট্রং বলতে ইম্পর্টেন্ট বুঝেছি, বাট
ডিফারেন্স আপনি আহামরি দেখবেন না, মোটামুটি সিমিলার আর কি। সেম ভাবে ইটালিকে আবার আমরা আই ইউজ করছি, আবার সেম কাজটা আবার ইএম দিয়ে এমফেসাইজড হিসেবে ইউজ করা যায়। ফর এক্সাম্পল আমরা আই ইউজ করছি না, আবার সেম কাজটা আপনি ইএম দিয়ে ইউজ করতে পারেন। দেখেন এইটুকু লেখা কপি করলাম, কপি করে আমি ইএম টাকে মধ্যে পাঠাই দিলাম, তাহলে দেখেন তাও কিন্তু একই কাজই করবে। দেখেন ইটালিক হয়েছে, হয়েছে, সেটাকে আমি এমফেসাইজ টেক্সট বলতে পারি। সেম ভাবে আমার হচ্ছে একটা এমফেসাইজ, আচ্ছা এখানে আমরা একটা জিনিস দেখি, মার্ক ট্যাগ আর হচ্ছে আপনার স্মল ট্যাগ, এগুলো আমরা দেখে ফেলি। তো ধরেন আমি এই লেখাটাকে মার্ক করতে চাচ্ছি, তো মার্ক আমরা স্পেশাল ভাবে করতে পারি, কি হবে, যে মার্ক ট্যাগের এন্টার দিব, আচ্ছা এখানে এভাবে দিলে হবে না, এখানে লিখতে হবে মার্ক, এন্টার দিবেন, ক্লোজিং ট্যাগ আসবে, এখানে যদি পেস্ট করে দেন তাহলে দেখেন এটা আলাদা করে মার্ক হয়ে যাবে, দেখছেন, মার্ক হয়ে গেছে। সো মার্ক ট্যাগের মধ্যে আপনি যদি কিছু দেন, সেটা কি কি হবে, ইয়েলো কালার দিয়ে মার্ক হয়ে যাবে। এখন কোয়েশ্চেন করতে হবে মার্ক ভাই কালার কি চেঞ্জ করা যাবে না, যাবে, বাট আজকের জন্য আমরা চেঞ্জ করবো না। ওকে, সো এইগুলো কি মার্ক করা। তো আমরা সেম ভাবে চাইলে আমরা বোল্ডও করতে পারি স্ট্রং বা বি ট্যাগ দিয়ে, ইটালিক করতে পারি ইএম বা হচ্ছে আই দিয়ে, ঠিক আছে। এই তো, তো সেম ভাবে হচ্ছে আমাদের ডিলিটেড টেক্সট বলতে কি বুঝাইছে, ডিলিটেড হচ্ছে ডেল মানে হচ্ছে একটা স্ট্রাইক থ্রু নিয়ে আসবে, মানে লেখার মাঝখান দিয়ে কাটা দাগ নিয়ে আসবে। ওকে, তো ধরেন আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এখানে জাস্ট কি দিলাম, যে ডেল, ডেল দিয়ে এন্টার দিলাম, এখানে যে লেখাটা পেস্ট করে দিয়ে এন্টার দেই, এই দেখেন এখানে একটা স্ট্রাইক থ্রু বা হচ্ছে কি একটা, এই লেখাটা ধরেন কাটা হয়ে গেছে মানে ক্লোজ বুঝাচ্ছেন, বা এটা বাদ, তেমন কিছু চান আপনি ডেল ইউজ করতে পারবেন, ডিলিটেড টেক্সট যেটাকে বোঝায়। ওকে, তো এইগুলো আসলে মুখস্থর কিছু নাই, ভুলে গেলে একবার করে এখান থেকে দেখে নিবেন। ওকে, এরপর হচ্ছে আইএনএস, যদি আমরা এটা ইউজ করি, দেখেন আপনি ডিফারেন্স গুলো একবার করে ইউজ করলে দেখলেই বুঝবেন যে আন্ডারলাইন হয়ে যাবে। ওকে, ইউ বাই হচ্ছে আপনি আইএনএস ইউজ করতে পারেন, ইনসার্টেড টেক্সট বোঝায়। ওকে, এরপর ধরেন হচ্ছে সবগুলোই দেখলাম, বাকি রইলো কি সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট আমরা কিভাবে ইউজ করতে পারি, আমি একটু উপরে গিয়ে ইউজ করি যাতে বুঝতে পারেন। আমি এখানে H2 বললাম, H2 দিয়ে লিখলাম হচ্ছে ধরো আমি H2O ইউজ করব, ঠিক আছে। তো H2O হচ্ছে কি, আমরা একটা কেমিক্যাল ভ্যালু আমরা জানি, বা কেমিক্যাল ফর্মুলা পানির, তাই না। তো আবার টুটা হচ্ছে কি নিচে হবে, তো তখন সেই ক্ষেত্রে আচ্ছা আমরা ওই সাব বা হচ্ছে সুপার স্ক্রিপ্ট ইউজ করতে পারি, বা সাব বা সুপার ট্যাগ। ওকে, এখানে যদি ওটা দিয়ে দিই, সরি জিরো না, ওটা যদি দিয়ে দিই, সরি সেটা আমি টু হবে তাই না, টু আর হচ্ছে এখানে ওটা H2। ওকে, তখন দেখেন ওই টুটা নিচে চলে আসছে, খেয়াল করছেন। তো যদি কোনো লেটার আমি নিচে আনতে চাই, তখন আমি কি ওই সাব ট্যাগটা বা সাবস্ক্রিপ্ট ইউজ করব। আর সুপার কি, যেটা উপরে শো করবে, ফর এক্সাম্পল আপনি ডেট অ্যাড করবেন, তাই না। ডেট কি, ধরেন আপনি বলতে যাচ্ছেন যে 12 জানুয়ারি। ওকে, এখন 12 জানুয়ারি টা উপরে থাকবে, ওই উপরে রাখার জন্য আমরা ইউজ করবো সুপার স্ক্রিপ্ট। ওকে, তো সাব দিলে, এন্টার দিলে, আচ্ছা এইভাবে এর মধ্যে আপনি টা সেটা উপরে চলে যাবে, এই দেখেন টা চলে গেছে। ওকে, তো এখানে সবগুলো মিনিং দেওয়া আছে, বা এক একটা এক এক ইউজ কেজে কাজে লাগে, মানে এক একটা এক এক কাজে লাগে, বাট নামগুলো একটু মনে রাখতে হবে কষ্ট করে, মনে রাখ থাকলেও সমস্যা নেই, একবার করে দেখে গেলে কিন্তু হয়ে যায়। যেমন বি দিয়ে বোল্ড করি, আমরা বোল্ড করে এক্সাম্পল দেখে ফেললাম। স্ট্রং দিয়ে ইম্পর্টেন্ট, যেটা সিমিলার জিনিস সেটা আমরা দেখলাম। আই দিয়ে ইটালিক করে, ইএম দিয়েও কি ইটালিক করা যায়, জিনিস কিন্তু একই, বা ডিফারেন্ট নাম ইউজ করা হচ্ছে। মার্ক দিয়ে হচ্ছে আপনার মার্ক করে ফেললাম, যে মার্ক ট্যাগের মধ্যে লেখা দিলে ওইটা মার্ক হয়ে যাবে। যদি মার্কের মধ্যে বোল্ড চান, তাহলে মার্কের ভিতর বোল্ডটা ইউজ করতে হবে। কপি করলাম, সেইটা দেখেন মার্কের মধ্যে বোল্ড হয়ে গেল। এর মধ্যে যদি আপনি আবার ইটালিক চান, তাহলে আপনি এমফেসাইজ ট্যাগ অ্যাড করতে পারেন, তাহলে দেখেন বোল্ড ইটালিক মার্ক সবই হয়ে গেল। যদি আবার আন্ডারলাইন চান, তখন আপনি আবার ইউ ইউজ করতে পারেন, বা আইএনএস ইউজ করতে পারেন, দেখছেন। তো আপনার যেটা লাগবে আপনি ধরে ধরে একটার ভিতরে ইনসার্ট করে কাজগুলো করে ফেলতে পারেন। ওকে, এটা হচ্ছে কি ফরম্যাটিং বলে, বাট এটাকে ফরম্যাট ট্যাগস গুলা বলে, এলিমেন্টস গুলা বলে, এইচটিএমএল এর ভাইয়া ফরম্যাট। এম্পাসাইজড ট্যাগ যেটা, এটা একটু আবার বলেন কাইন্ডলি। এমফেসাইজ হচ্ছে বাঁকা করে দিবি, ইটালিক একই জিনিস, যেমন হচ্ছে এই দেখেন বাঁকা হয়ে গেছে না, দেখছেন, দেখছেন বাঁকা হয়ে আছে যে, এই বাঁকা কেন জি হয়েছে, ভাইয়া, এটা হচ্ছে বুঝছি বুঝছি। এমফেসাইজ ট্যাগ দিয়ে বা হচ্ছে আই ট্যাগ দিয়ে ইউজ করতে হবে, ইটালিক ট্যাগ দিয়ে। ওকে, ক্লিয়ার, এখান থেকে কারো কোনো কনফিউশন। তবে একটু চ্যাটে রেসপন্স করবেন, এমন কেউ কি আছেন যে বুঝেন নাই।
সবাই বুঝতে পারছি? ওকে, সো এটা অ্যাসাইনমেন্ট দিলে বোঝা যাবে কতটুকু বুঝছেন। ঠিক আছে। আচ্ছা, আইএনএস টা, ওকে, আইএনএস হচ্ছে আন্ডারলাইন। ওকে, ওই আইএনএস আর ইউ ট্যাগ একই কাজ করে। ইউ দিলে কি আন্ডারলাইন হয় না? এই দেখেন এখানে আমরা এই যে এস এ ল্যাবোরিজম কি লেখা দিচ্ছিল, উল্টাপাল্টা লেখা আছে এখানে, এই যে আন্ডারলাইন হয়েছে না? এই আন্ডারলাইন আমরা ইউ ট্যাগ ইউজ করছি না, ওই আইএনএস ট্যাগ দিয়েও সেম। ওকে, আন্ডারলাইন চলে আসবে একটা, যেটা হচ্ছে আমরা এই যে এখানে অ্যাড করছি, এই যে আইএনএস, যেটা আন্ডারলাইন তৈরি করছে। ওকে, এইগুলো হচ্ছে আমার মোটামুটি টেক্সট ফরম্যাটিং। তো আমরা কি কি শিখলাম? হেডিং ট্যাগ শিখলাম, প্যারাগ্রাফ ট্যাগ শিখলাম, ফরম্যাটিং এলিমেন্টস গুলো দেখে নিলাম। এইচটিএমএল এর ফরম্যাটিং এলিমেন্টস গুলো কি কি? বোল্ড, স্ট্রং, ইএম, মার্ক, স্মল আছে, স্মলটা দেখে নিয়ে স্মল দিলে ছোট হয়ে যাবে আর কি। ফর এক্সাম্পল, ধরেন আমি এখানে এক্সট্রা আরো কিছু লেখা অ্যাড করলাম, পি ট্যাগ, আচ্ছা উপরে দিই, ঠিক আছে। সো পি ট্যাগ দিয়ে এখানে হচ্ছে আমি স্মল, এর মধ্যে লিখে দিলাম হচ্ছে লরেন 10, এর মধ্যে নিচে হচ্ছে লিখলাম যে লরেন 20, তাহলে 20টা ওয়ার্ড জেনারেট হবে। সেভ দিলাম। তো খেয়াল করে দেখেন প্রথম 10টা ওয়ার্ড কিন্তু অনেক ছোট, দেখছেন? তারপর আবার নর্মাল সাইজ। ওকে, তো স্মল দিন লেখা এরকম ছোট হয়ে যাবে আর কি। এই তো, আর কিছু না। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার প্রি ট্যাগ। ওকে, হ্যাঁ, প্রি ট্যাগ না, সিমিলার না, যদি আপনি দেখেন না, ওইটা হচ্ছে আপনি যেভাবে লিখবেন ঠিক সেভাবে টেক্সট গুলো থাকবে। ফর এক্সাম্পল, আমরা যদি লিখি যে লরেন, ঠিক আছে, আমি যখন এন্টার স্পেস দিয়ে দিই, যদি সেভ দেই, তাহলে দেখেন, দেখছেন এটা আলাদা লাইন তৈরি করছে যে, বুঝতে পারছেন? মানে এটা ধরুন আপনি যদি কোনো কবিতা লেখেন, তখন সেইভাবে আপনি প্রি ট্যাগ ইউজ করতে পারেন, বাট এটা আসলে আমরা আমার ইউজ করি না, বাট তাও জেনে রাখলেন আর কি। Okay? যে আমি যতটুকু লাইন স্পেস দিব, এখানে লাইন স্পেস তৈরি হবে। বাট প্যারাগ্রাফে দেখেন, আপনি নর্মাল প্যারাগ্রাফ যদি ইউজ করেন, যত এখানে স্পেস দিয়ে ভরাই ফেলেন না কেন, যতই দেন না কেন, ও লাভ কিন্তু হবে না, ঘুরে ফিরে কিন্তু এখানে স্পেসটা কেটে দিবে। যেহেতু আমরা এখানে প্রিটিআর সেভ করে রাখছি, যেটা আমরা দেখি নাই, যেটা অটোমেটিক কেন কাজ করছে, আমি লাস্টে দেখাই দিব যে আমার এগুলো অটোমেটিক কেন কাজ, স্পেস ঠিক করে দিচ্ছে আর কি। তো যাই হোক, সো এইখানে দেখেন যত স্পেস দেন না কেন, কোনো কাজ কিন্তু কেন হবে না। বাট এখানে দেখেন স্পেস গুলো সে কাউন্ট করবে, দেখেন স্পেস কিন্তু কাউন্ট করতেছে, দেখছেন? আমি যতগুলো স্পেস দিব, ওই প্রি ট্যাগে ততগুলো স্পেস সে কাউন্ট করতেছে ভিতরে। বাট পি ট্যাগে, H1 ট্যাগে আপনি যত স্পেস দেন না কেন, কোনো কাজ কিন্তু আর করবে না, কারণ এটা পুরো একটা লাইনে টেক্সট গুলোকে কাউন্ট করবে, আপনি যত এখানে স্পেস দেন না কেন। ওকে, মানে মাঝে যদি লাইন ব্রেক দেন, তাহলে লাইন ব্রেকটা কাজ করবে না। তো প্রি একটা ট্যাগ, যেটা আমরা খুব কম ইউজ করি, মানে বলতে গেলে ইউজ করাই হয় না, বাট তাও দেখে রাখলেন আর কি। যেটা হচ্ছে অনেকটা কবিতার মতো, যেভাবে লিখবেন ঠিক সেভাবে শো করবে। তাহলে বলতে অ্যাড্রেস লেখার মতো আর কি, যদি আপনি অ্যাড্রেস লিখতে চান, আপনি ইউজ করতে পারেন। এটা না আলাদা ট্যাগ আছে, তাও বললাম আর। ওকে, এই গেল। তো এখানে আমি যদি আরো নিচে নামি, দেখি আর কিছু আছে কিনা এখানে। আমরা মোটামুটি সবগুলো দেখে ফেললাম। আচ্ছা, নাই আর কিছু নাই এখানে, মনে হয় স্পেশাল কিছু আছে। এগুলো আমরা সবগুলো ইউজ করছি, ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং এলিমেন্টস। ওকে, তো আপনাকে যদি ভাইভাতে জিজ্ঞেস করে যে এইচটিএমএল এর 3-4টা টেক্সট ফরম্যাটিং এলিমেন্টের নাম বলতে বলে, তখন আপনি কি বলবেন? অবশ্যই বলবেন স্মল, স্ট্রং, ইটালিক, ঠিক আছে, এমফেসাইজড, মার্ক, বোল্ড। ওকে, তখন যদি আপনারা বলতে পারেন এগুলা, সবগুলা ট্যাগ ডিপেন্ড করে কতগুলা ট্যাগ আমার ওয়েবসাইটে তৈরি করতে লাগে। ওকে, আচ্ছা, তারপর আরেকটা আছে কি, কোটেশনস। কোটেশনে ক্লিক করলে দেখেন ব্লক কোড, এবিবিআর, অ্যাড্রেস, সাইট, এখানে সুন্দর মতো এক্সাম্পল দ্বারা দিয়ে দিচ্ছে। যেমন সে একটা এখানে লেখা লিখছে যে হিয়ার ইজ আ কোড ফ্রম ডাব্লিউএফএস ওয়েবসাইট, একটা কোড সে এখানে সুন্দর মতো বলে দিচ্ছে। তাহলে এটা সে কিভাবে লিখবে এইচটিএমএল এ, তখন তারা বলে দিচ্ছে এটা আমি হেডিং প্যারাগ্রাফ দিয়ে লিখতে পারি। ব্লক কোড দিয়ে লিখলে তখন হয়তোবা এখানে সুন্দর মতো এটা আলাদা একটু স্পেস দিয়ে দেখাচ্ছে। তাহলে যেটা কপি করে নিয়ে যাই, সাইট হচ্ছে একটা অ্যাট্রিবিউট, জাস্ট এটাকে ব্রাউজারকে বোঝানোর জন্য। তো আমরা একটা আলাদা পেজে কাজগুলো করি, ঠিক আছে? আমরা অ্যাবাউটে কাজ করছি এতক্ষণ ধরে, তাই না? আমরা হোম পেজের মধ্যে এখন কাজগুলো করি, চলো। আমার এগুলো দরকার নেই, রিমুভ করে দিলাম। এই হোম পেজের মধ্যে আমি লেখাটা বসাই দিলাম, ঠিক আছে? তো এটাকে ওপেন করার জন্য ওপেন নিউ লাইভ সার্ভার, এই জন্য পেজ চলে আসে। দেখেন ওই সেম রেজাল্টটা আমরা পাইছি। প্যারাগ্রাফ দিয়ে আপনি লেখা স্টার্ট করলে সেটা একদম এইচটিএমএল এর ক্ষেত্রে একদম স্টার্ট থেকে স্টার্ট হয়,
বাট ব্লক কোড ট্যাগটা আপনি যখন ইউজ করবেন, অনেকটা বলতে পারেন আপনার এটা আলাদা একটা ধরেন কোটেশন হিসাবে ইউজ করেন ব্লক কোড। ওকে, যেটা আপনি ইউ ট্যাগ দিয়ে বা আইএনএস ট্যাগ দিয়ে ইউজ করতে পারেন, সরি আইএনএস না, এমফেসাইজ দিয়ে ইউজ করতে পারেন বা ইএম দিয়ে ইউজ করতে পারেন। তাহলে কি একটু ইটালিক টাইপের ব্লক কোড ডিফারেন্সটা আপনি বুঝতে পারছেন ভালো মতো। ওকে, এইভাবে। ওকে, মানে টেস্টিমোনিয়াল যদি আমরা ইউজ করতে এইভাবে ইউজ করতে পারি আর কি। ওকে, তো এটা আসলে জেনে রাখা ভালো, বাট মানে জানার জন্য আর কি দেখানো যে আমরা ছেলে ব্লক কোডটা এটা আলাদা একটা ট্যাগ, যেটা আপনার একটা লেখাকে আলাদাভাবে ফোকাস করে দেখাবে, ঠিক অনেকটা এরকম। ওকে, আচ্ছা। সো এখানে সেম ভাবে আপনারা দেখেন যে আমার কিউ ডিফাইন্স একটা কিউ নামে শর্ট শর্ট কোটেশন বুঝাইছে। আমরা কিউ দিয়ে চাইলেও কিন্তু শর্ট কোটেশন ডিফাইন করতে পারি। ওকে, আর অ্যাব্রিভিয়েশন সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের শর্ট ফর্ম কে ফুল ফর্ম হিসেবে দেখানোর জন্য টাইটেল আকারে আপনি যেন ইউজ করতে পারেন। ঠিক আছে, তো ফর এক্সাম্পল আমি এখান থেকে নিয়ে নিই, ধরেন আমি যদি এখান থেকে পেস্ট করে দিই আপনাদেরকে, ফর এক্সাম্পল হু, এটার ফুল ফর্ম কি, এটার ফুল ফর্ম আপনি হচ্ছে এখানে টাইটেল আকারে লিখে দিলেন। আমি যদি এখানে যাই, আচ্ছা এটা হচ্ছে আমাদের এই ডকুমেন্ট। ঠিক আছে, আপনি যদি মাউস দেন, আচ্ছা এটা মনে এই দেখেন মাউস দেখতে লেখা দেখা যাচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, পাইছেন? সো এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করে, ধরেন হচ্ছে এইচটিএমএল এর ফুল ফর্ম কি আপনারা কি জানেন? আমি সেভ দেই, তো আমি যখন এটা অনেকটা উইকিপিডিয়াতে বেশি ইউজ করা হয় এটা একটা আর কি। ওকে, যে এই লেখাটার বা এই ওয়ার্ডটার ফুল ফর্ম কি, সেটা আমরা হয়তো তোমাকে জানি না, তখন মাউস দিলে এরকম দেখা যাবে। দেখছেন? তো এটা কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন না, তো এইচটিএমএল ফুল ফর্ম কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমি লিখে দিলাম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, জে ইউএজি। ঠিক আছে, তো এখন যদি এখানে মাউস নেই, কি আসছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অ্যাব্রিভিয়েশন কি হবে, যে কোনো একটা টেক্সটের ফুল ফর্ম যদি দেখা চান, তখন এইভাবে এই যে এবিবি আর ট্যাগের মধ্যে লেখাটা পেস্ট করে দিয়ে তারপর একটা স্পেশাল কি অ্যাট্রিবিউট ইউজ করতে টাইটেল নামে, টাইটেল দিয়ে বোঝানোর জন্য এটার ফুল ফর্ম হচ্ছে এটা। ওকে, এটাও কি একটা স্পেশাল অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কাকে বলে, আবার বলতেছি, যে ট্যাগের মধ্যে কিছু একটা লিখতেছে, লেখার পরে ইকুয়ালস টু দিয়ে এরপর কিছু একটা ডিফাইন করে দিচ্ছেন বা কোনটা ভ্যালু দিয়ে দিচ্ছেন। ওকে, এটাই হচ্ছে আমরা অ্যাট্রিবিউট। যেমন স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যেটাতে আমরা কালার চেঞ্জ করছি, সেম ভাবে টাইটেলও কি একটা অ্যাট্রিবিউট। ওকে, আচ্ছা। তো এগুলো হচ্ছে অনেক বেশি কাজে আসে এমন না, বাট জেনে রাখা ভালো, কারণ যে কোনো সময় কাজে লাগতে পারে। ওকে, আচ্ছা। তো এইগুলো সেম ভাবে আমরা অ্যাড্রেসও ডিফাইন করতে পারি। যেমন হচ্ছে তার একটা অ্যাড্রেস দিয়ে দিছে, তো আমি এখানে বসাই জিনিসটা। আচ্ছা, এখন একটা জিনিস স্পেশাল জিনিস আছে, যেটা হচ্ছে বিআর জিনিসটা কি। তো দেখেন কত সুন্দর করে চলে আসছে অ্যাড্রেসটা, বাট এখানে বিআর ট্যাগটা কি জিনিস সেটা আমি অফ করে দিই, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবো হয়তো বা। আচ্ছা, তো আমি অ্যাড্রেসটা লিখলাম, লেখার পরে কি সেটা এক লাইনে চলে আসছে না? হুম, তো আমি চাচ্ছি ভাই এটা এক লাইনে আসবে না, যে আমি চাচ্ছি এটার পর একটা স্পেস থাকবে, এটা আরেকটা লাইনে থাকবে, নতুন লাইনে থাকবে, এভাবে থাকবে জিনিসটা। কিন্তু আমি সেভ দিলে কিন্তু সেটা কিন্তু থাকতেছে না, তাই না? তো এই ক্ষেত্রে আমি কি ইউজ করতে পারি, রিজনটা হচ্ছে এগুলোর মধ্যে ডিফল্ট কোনো লাইন ব্রেকিং বা লাইন স্পেস নাই। ওকে, বা লাইন ব্রেক নাই। তো লাইন ব্রেক তৈরি করার জন্য আমার বি আর নামে একটা ট্যাগ আছে, এন্টার দিলে এটা একটাই ট্যাগ। ঠিক আছে, এটা কোনো এন্ডিং ট্যাগ নাই, কি শুধু বিআর লিখলে কিন্তু চলবে। দেখেন এই বিআর লেখার পরে দেখেন এই ডোর পরে একটা নতুন লাইন তৈরি হয়েছে না, দেখেন এটা কিন্তু পরের লাইনে চলে আসছে, খেয়াল করছি? সেম ভাবে আমি যদি বিআর ট্যাগটা আবার এখানে আরেকটা যখন এক্সাম্পল ডট কম বক্স অফিস, ধরেন এখানে আমি দিলাম হচ্ছে বিআর, এন্টার দিলাম, সেভ। দেখেন এখন এই 564 কমার পর একটা নতুন লাইন তৈরি হয়েছে, যার কারণে ডিসনিল্যান্ডটা নতুন পরের লাইনে চলে গেছে। সেম ভাবে আমি যদি এখানে লিখে দিই ধরেন লরেন 10, সেভ দিলাম, এগুলো এখন এক লাইনে চলে আসছে। এখন আমি ইউএস এর পর একটা লাইন চাচ্ছি নতুন, তাহলে জাস্ট বিআর ট্যাগ দিয়ে বিআর লিখে এন্টার দিবেন, সেভ দিবেন, নতুন লাইন তৈরি হয়ে যাবে। এই দেখেন। আর অবশ্যই জাস্ট বিআর লিখে এটা জাস্ট ডিরেক্টলি এন্ড করে দিতে পারেন, মানে একবারই, এটা কোনো এন্ডিং ট্যাগ নাই, এটা নিজে মানে মানে সেলফ ক্লোজিং ট্যাগ আর কি। ওকে, জাস্ট বিআর লিখে আপনি ফরওয়ার্ড স্লাইড এটা একবারে ক্লোজ করে দিতে পারেন। ওকে, এই তো, তাহলে কি হবে, নতুন লাইনে প্রত্যেকটা জিনিস তৈরি হবে। এই তো, আর কিছু না। তো এগুলো আসলে ধরেন ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, বাট জিনিসগুলো জেনে রাখবেন যে কখন কোনটা কি কাজে লাগতেছে।
তো এই বিআর ট্যাগটা যে কোনো কাজে লাগতে পারে। যেমন আমি একটা প্যারাগ্রাফ তৈরি করলাম, ধরেন দিলাম হচ্ছে লরেম 50 ওয়ার্ডের, কিন্তু আমি চাচ্ছি মাঝখানে একটা নতুন লাইন তৈরি হবে, এখানে গ্যাপ থাকবে। তখন আপনি ধরে বললাম ভাই এখানে বিআর এন্টার দিয়ে দিলাম, তার নতুন একটা ব্রেক তৈরি হলাম, ব্রেক তৈরি হয়ে গেছে। যদি আরেকটা ব্রেক লাগে তার একটা বিআর দিয়ে দেন, এন্টার দেন, সেভ, এখানে আরেকটা বিআর চলে আসছে। ওকে, অবশ্যই এটা ক্লোজ করে নেবেন। ওকে, সেলফ ক্লোজিং ট্যাগ দিয়ে দিবেন। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি যে অ্যাড্রেস কিভাবে কাজ করতেছে, বিআর ট্যাগ কাজ কেমনে করতেছে, লাইন ব্রেকটা যেটা লাইন ব্রেক বলি আমরা। ওকে, সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? আর এখানে সাইট বলতে হচ্ছে সাইটেশন বুঝাইছে। ঠিক আছে, এটা একটা স্পেশাল ট্যাগ, আপাতত এটা দিয়ে মাথা ঘামানোর কিছু নাই, মানে রেফারেন্স বুঝাইছে এটা এই পেজ থেকে নেওয়া হয়েছে বা এই ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। ওকে, যাই হোক, সো এটা নিয়ে মাথা ঘামানোর আপাতত কিছু নাই। জাস্ট আপাতত অ্যাব্রিভিয়েশনে কিভাবে কাজ করছে, অ্যাড্রেসে কিভাবে কাজ করছে, প্যারাগ্রাফ কিভাবে কাজ করে, হেডিং কিভাবে কাজ করে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই জিনিসগুলো জানা। ঠিক আছে, ভাইয়া, Super- অ্যাব্রিভিয়েশনের বিষয়টা একটু আবার বলবেন, আরেকটা এক্সাম্পল দিয়ে? আচ্ছা ঠিক আছে, অ্যাব্রিভিয়েশনটা আমরা আরেকবার দেখি। ধরেন আপনি একটা ফুল ফর্ম ইউজ করতেছেন, ঠিক আছে, যে প্যারাগ্রাফে বললাম সিএসএস ইজ ওয়াইডলি ইউজ টু ডিজাইন ওয়েব পেজেস। ঠিক আছে, তো দেখেন এখানে আসছে সিএসএস ইজ ওয়াইডলি ইউজ, আচ্ছা, ডিজাইন ওয়েব পেজেস। ঠিক আছে, আমি লিখলাম যে সিএসএস অনেক বেশি ইউজ করা ওয়েবসাইট ডিজাইন করার জন্য বা ওয়েব পেজ ডিজাইন করার জন্য। এখন আমি চাচ্ছি এই সিএসএস যাতে মিনিং যদি কেউ দেখতে চায় সে কি করবে, তার তো আসলে গুগল করা ছাড়া কোনো ওয়ে নাই। তো আমি চাইলে একটা অপশন তাকে তৈরি করে দেবো যাতে সে মাউস দিলে ওইটার ভ্যালুটা দেখতে পারে, মানে এইচটিএমএল দেখতে পারে। তো কি করতে পারি, ওই সুন্দর মতো এবিবিআর ট্যাগ ইউজ করলে কাজ হয়ে যাবে, এন্টার দিলে অটোমেটিক রেডি, ওর মধ্যে সিএসএস দিয়ে দিলাম, সিএসএস কে লিখে দিলাম, জাস্ট সিএসএস লিখলাম, সেভ। দেখেন সেভ দেওয়ার সাথে সাথে দেখেন এটার আন্ডারলাইন কিছুটা তৈরি হয়েছে, খেয়াল করছেন, অটোমেটিক চলে আসছে। তার মানে এখানে মাউস দিলে কিছু একটা আসবে, কিন্তু আমাদের ক্ষেত্রে কিছুই আসতেছে না, কারণ আমরা কোনো ভ্যালু দেই নাই। তো আমি যদি বলি যে এটার ভ্যালু হচ্ছে কি, এটার ফুল ফর্ম হচ্ছে আমার ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে, যদি আমি এখন সেভ দেই তখন কি হবে, মাউস দিলে এটার ভ্যালুটা দেখা যাবে, দেখছেন? বুঝতে পারছি? ওকে, আচ্ছা, তো আমরা এইভাবে হচ্ছে আমরা অ্যানিমেশন দিয়ে কাজগুলো করে ফেলতে পারি। জাস্ট একটা স্পেশাল অ্যাট্রিবিউট টাইটেল আছে তার, ওই টাইটেল আপনি যা বসাবেন ওই মাউস দিলে সেটাই দেখা যাবে। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? ভাইয়া বলছে কি বিয়ার ট্যাগের কি ক্লোজিং ট্যাগ হয়? না, এটা একটাই ট্যাগ, দেখেন, একটাই ট্যাগ। ওকে, সেলফ ক্লোজিং ট্যাগ, বা নিজেই নিজের ক্লোজ। ঠিক আছে, নিজেকে নিজে ক্লোজ করবে আর কিছু না। এইচটিএমএল এর ক্ষেত্রে হচ্ছে আমরা নর্মাল ক্লোজিং ট্যাগ গুলো হচ্ছে আগে ফরওয়ার্ড স্ল্যাশ বসে, বিআর এর ক্ষেত্রে হচ্ছে পরে বসবে। ওকে, এটা খালি মনে রাখবেন একটু কষ্ট করে। অথবা ভিএস কোড আপনি এমনি বিআর লিখলে অটোমেটিক সে সবকিছু রেডি করে দিবে, এন্টার দিবেন অটোমেটিক কাজ করবে। ওকে, ওকে ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, আপনি So, অ্যাড্রেসটা পি ট্যাগ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলো সবগুলো আপনার পি ট্যাগ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা কিন্তু নাই। বাট এইচটিএমএল কি করতে আলাদা স্ট্যান্ডার্ড রাখছে যে যদি কেউ চাই অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করতে পারে। ঠিক আছে, ব্লক কোড ব্লক কোড ট্যাগ ইউজ করতে পারে, অ্যাব্রিভিয়েশনের জন্য সে এবিবিআর ট্যাগ ইউজ করতে পারে। আমরা চাইলে এটা কিন্তু অন্যভাবে করতে পারি, সামনে গেলে বুঝবেন। বাট আপাতত তারা বানায় রাখছে আর কি, যদি কেউ চায় ডিরেক্টলি এই ট্যাগ গুলো ইউজ করে কাজগুলো করে ফেলতে পারে। আচ্ছা, তো প্রচুর আমরা ট্যাগ গুলো রিসার্চ করলাম, তো আসতে পারে যে আমাদের কোটেশন ট্যাগ কি কি আছে, কারণ ব্লক কোড অ্যাড্রেস গুলো কোটেশন ট্যাগের মধ্যে দিয়ে দিবে, এবিবিআর ট্যাগ গুলো, অ্যাব্রিভিয়েশন গুলো। ওকে, আর সেম ভাবে যদি ফরম্যাটিং এর ক্ষেত্রে ইউজ করেন তখন কি বলবেন, ওই যে আমাদের বোল্ড, ইটালিক, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, ডিলিটেড, ইনসার্ট, এগুলো হচ্ছে আমার ফরম্যাটিং এলিমেন্ট। আচ্ছা, এই গেল। আর এখানে আপনি এইচটিএমএল এলিমেন্টে কি আছে, যে এইচটিএমএল এলিমেন্ট ইজ এভরিথিং ফ্রম স্টার্ট ট্যাগ টু এন্ড ট্যাগ। ওকে, যদি কেউ কখনো কোয়েশ্চেন করে এইচটিএমএল এলিমেন্টস কি, এটা হচ্ছে আমার এইচটিএমএল এলিমেন্ট একটা। ওকে, এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, এটা হচ্ছে এন্ড ট্যাগ।
আর এলিমেন্ট কি ভিতরে লেখাগুলো কন্টেন্ট গুলোকে আমরা এলিমেন্ট বলি আর কি। ওকে, আরেকটা জিনিস একটা নোট তারা দিয়ে দিছে যে সাম এইচটিএমএল এলিমেন্টস হ্যাভ নো কন্টেন্ট। ঠিক আছে, যেমন বিআর, বিআর এর কোনো কন্টেন্ট আছে নাই, এটা নিজেই একটা সেলফ ক্লোজিং ট্যাগ। ওকে, সো এটার কোনো কি এন্ড ট্যাগ কিন্তু নাই। ওকে, আচ্ছা, তো এগুলো এটা কিন্তু আমরা এইচটিএমএল এলিমেন্ট। তো যদি কেউ আপনি আস্ক করে যে বিআর ট্যাগ কি এইচটিএমএল এলিমেন্ট কি না নাকি হ্যাঁ, এটা এইচটিএমএল এলিমেন্ট বাট এটার কোনো নিজস্ব কন্টেন্ট নাই। ওকে, এটা একটু আপনারা ক্লিয়ার হয়ে নিবেন। তো এই জন্য হচ্ছে একবার হলেও কি আমার ডকুমেন্টেশন পড়া দরকার। তো এখান থেকে আসলে ইন্টারভিউরা কোশ্চেন করবে আপনাকে, যা আছে এটার মধ্যে আছে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসলে চান্সেস নাই। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এইচটিএমএল এলিমেন্ট কি, হ্যাঁ, স্টার্ট ট্যাগ, ক্লোজ ট্যাগ কি বা এন্ড ট্যাগ কি। ওকে, ফরম্যাটিং এলিমেন্টস কোনগুলা, কোটেশন এলিমেন্ট কোনগুলা, প্যারাগ্রাফ কি, হেডিং কি, অ্যাট্রিবিউট কি। হ্যাঁ, কি জানি কি কিছু বলতেছিলেন, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, স্যার বলেন। ভাইয়া বিআর ট্যাগে তো ফরওয়ার্ড স্ল্যাশটা কি ম্যান্ডেটরি দেওয়াটা? আচ্ছা, ব্রাউজার মানে স্যার ভিএস কোড অনেক ইন্টেলিজেন্ট, সে অটোমেটিকলি দিয়ে দিবে আর কি। ঠিক আছে, সেভ দিলে হয়ে যাবে। আমি একটু সেটআপ দেখাই দিই। ওকে, অনেকক্ষণ ধরে আমরা বকবক করলাম, জিনিস শিখলাম। সো আমি দেখেন কিছু জিনিস আপনার শিখাই দিই। ফর এক্সাম্পল আমি যদি এখানে পি ট্যাগের জায়গায় এখানে এইচ টু দিয়ে দিই, দেখেন আমার কিন্তু এটাও চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হচ্ছে, এন্ডিং ক্লোজ স্টার্টিং দুইটা সেম টাইমে চেঞ্জ হচ্ছে। দেখেন আমি এইচ টু দিলে কিন্তু এইচ টু হয়ে যাচ্ছে। এটা কোনটা দেন, আচ্ছা ওয়েবসাইট পোর্টে, এই দেখেন দেখছেন এটা কিভাবে হচ্ছে, যে সেম টাইমে একটা চেঞ্জ করতেছে আরেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন, তো এটা হচ্ছে একটা এক্সটেনশন ব্যবহার করে, মাথায় রাখবেন সবকিছু এক্সটেনশনের মাধ্যমেই করা হয়। তো এটার নাম হচ্ছে অটো ক্লোজ ট্যাগ। এই এক্সটেনশনটা সবাই ইনস্টল করে ফেলবেন। ঠিক আছে, এটা দিলে কি হবে, ওই যে বললাম একটা চেঞ্জ করে আরেকটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অটো ক্লোজ ট্যাগ এক্সটেনশনটা সবাই ইনস্টল করে ফেলবেন। আচ্ছা, আচ্ছা অটো ক্লোজ ট্যাগ না, অটো রিনেম ট্যাগ, সরি, অটো রিনেম ট্যাগটা আপনারা ইউজ করবেন। ওকে, তো এটা রিনেম করে দিবে আর কি, মানে আপনি নাম চেঞ্জ করলে একটা চেঞ্জ আরেকটা চেঞ্জ হয়ে যাবে, এটা হলো অটো রিনেম ট্যাগ। আরেকটা হচ্ছে অটো ক্লোজ ট্যাগ, আপনারা আমার মনে হয় ডিসেবল করলো, আচ্ছা থাকুক তাও। সো এটা হচ্ছে অ্যাড এইচটিএমএল, আচ্ছা এটা অটোমেটিক ক্লোজ ট্যাগ অ্যাড করে দিবে আপনাকে। সো এই দুটো এক্সচেঞ্জ ইনস্টল করে নিতে পারেন আর কি। একটা অটো ক্লোজ ট্যাগ যদি আপনার ভিএস করে বেশি ইস্যু করে ক্লোজিং নিয়ে, মানে ক্লোজ ট্যাগ দিয়ে অটো জেনারেট না হয়। আরেকটা হচ্ছে অটো রিনেম ট্যাগ, ট্যাগের প্রথম ট্যাগের নাম চেঞ্জ করলে অটোমেটিক লাস্টের ট্যাগের নাম চেঞ্জ হয়ে যাবে, এন্ডিং ট্যাগের নাম চেঞ্জ হয়ে যাবে। ওকে, সেটিংস কিছু নাই, জাস্ট ইনস্টল করবেন আর কিছু না। এটা ক্লিক করে ইনস্টল দিবেন, দ্যাটস ইট। এটা ক্লিক করে ইনস্টল দিবেন, দ্যাটস ইট। তারপর ভিএস কোড রিলোড করবেন, কন্ট্রোল শিফট পি দিয়ে রিলোড উইন্ডো, এটা রিলোড নিয়ে নিবে এক্সটেনশন ইনস্টল দেওয়ার পর। অনেক সময় সাথে সাথে কাজ করে না আর কি। ওকে, আচ্ছা, আর আরেকটা জিনিস ইনস্টল করে ফেলবেন, সেটা হচ্ছে প্রিটিয়ার। প্রিটিয়ার হচ্ছে আপনার কোডটাকে সুন্দর করে রাখার জন্য বা গুছায় রাখবে আপনার কোডটাকে। ঠিক আছে, যাতে আপনি উল্টাপাল্টা করলেও সে যাতে সুন্দর মতো গুছায় এটাকে সেভ করতে পারে। তো প্রিটিয়ার হচ্ছে কোড ফরম্যাটার, মানে কোড গুলোকে ফরম্যাট করে গুছাই ফেলবে আর কি। ঠিক আছে, তো এই এক্সটেনশনটা সবাই ইনস্টল করে ফেলবে প্রিটিয়ার নামে, প্রিটিয়ার কোড ফরম্যাটার। প্রিটিয়ার অফিসিয়াল থেকে এই দেখেন 41 লাখ ইনস্টলেশন। ওকে, তো এই তিনটা জিনিস গত ক্লাসে দেখাইছিলাম হচ্ছে আপনাদের লাইভ সার্ভার, তাই না, আর হচ্ছে ভিএস কোড আইকনস। আজকে দেখালাম কি কি, প্রিটিয়ার, এরপর হচ্ছে আপনার অটো ক্লোজ ট্যাগ, অটো রিনেম ট্যাগ। ঠিক আছে, এইগুলো একটু আপনি ইনস্টল করে ফেলবেন। আমি হচ্ছে আপনাদের একটা নোট, একটা শিট দিয়ে দিব, সেটার মধ্যে নাম দেওয়া থাকবে, স্ক্রিনশট দেওয়া থাকবে। ঠিক আছে, ওই স্ক্রিনশট দেখে দেখে এই ট্যাগগুলো ইনস্টল করে ফেলবেন। সো পিটিআর ইনস্টল করলে জাস্ট অ্যাক্টিভেট করে ফেলবেন। যদি ইন কেস কাজ না করে তাহলে সেটিংসে যাবেন, সেটিংস এখান থেকে ক্লিক করে সেটিংস, সেটিংস থেকে ক্লিক চুজ করবো হচ্ছে ফরম্যাট। সো এখান থেকে হচ্ছে আমাদের দেখি এখানে এইচটিএমএল ফরম্যাট, আচ্ছা এটা ডিফল্ট ফরম্যাট আছে। এই দেখেন ডিফল্ট ফরম্যাটার, মানে বাই ডিফল্ট কোন ফরম্যাটার কাজ করবে চুজ, বাই ডিফল্ট আপনার হয়তো অন্য কিছু দেওয়া থাকবে, আপনি দিবেন হচ্ছে প্রিটিয়ার চুজ করে দিবেন এখান থেকে এসে। ঠিক আছে, ওই যে ডিফল্ট লিখলে বা ডিফল্ট ফরম্যাটটা লিখে সার্চ করলে, বা ডিফল্ট ফরম্যাটটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এই দেখেন এডিটর ডিফল্ট ফরম্যাটার, কি দিবেন ওই প্রিটিয়ার ইনস্টল করার পরে ওই প্রিটিয়ারটা এখান থেকে চুজ করে দিয়ে দিবেন, দ্যাটস ইট। ওকে,
আচ্ছা, আর কিছুই করতে পারে, বাই ডিফল্ট সে অটোমেটিক কাজগুলো নিয়ে নিবে। করার পরে তখন গিয়ে আপনি যখন সেভ দিবেন, তো আরেকটা বিষয় ট্রাই চেক করে দেখবেন এটা অন সেভ এর ফরম্যাট অন সেভ চেক দেওয়া আছে কিনা। যেমন ফরম্যাট, এই যে ফরম্যাট অন সেভ, মানে সেভ করলে অটোমেটিক ফরম্যাট হয়ে যাবে, এটা আপনার চেক বক্স দেওয়া আছে কিনা খেয়াল করে দেখবেন। ঠিক আছে, ফরম্যাট অন চেক সেভ, ওকে, মানে সেভ করলে দেন কাজ করবে আর কি। আর আরেকটা কি বলছি, যে ফরম্যাটর, ফরম্যাটর হচ্ছে বাই ডিফল্ট কোনটা কাজ করবে, প্রিটিয়ার কাজ করবে, এখানে ডিফল্ট ফরম্যাটর দিয়ে দেবেন হচ্ছে প্রিটিয়ার। ওকে, এই তো দেওয়ার পর এখন ডিফারেন্সটা আপনাকে বুঝাই যে কিভাবে কাজ করতেছে। ধরেন আমি লিখলাম একটা এইচটিএমএল ট্যাগ দিলাম। ওকে, তো নর্মালি হচ্ছে আমি যদি এখানে এভাবে এটা এভাবে দিয়ে দিই, ধরেন একটা এভাবে করে দিলাম হচ্ছে H1 লরেন 30, ঠিক আছে। এরপর আমি এখানে হয়তো পি ট্যাগ দিলাম, ঠিক আছে, লরেন 20, আমি সেভ দেই। দেখেন, দেখছেন ফরম্যাট হয়ে গেছে অটোমেটিক। আগে এমন ছিল অগোছালো, আপনি অগোছালো কোড করতেছেন, আর আপনি এখানে H2 দিলেন, এরপর আরেকটা H2 কি করলেন, এভাবে এখানে এভাবে দিলেন, H3 দিলেন লরেন, এভাবে কিছু একটা দিলেন। এখন এখানে ধরেন হচ্ছে দিলেন হচ্ছে লরেন 30, এভাবে কিছু, মানে অগোছালো ভাবে কোড করলেন, তাই না। এখন আপনি কন্ট্রোল এস দিবেন, মানে সেভ দিবেন, দেখেন সে সবকিছু সুন্দর করে গুছাই দিচ্ছে আপনাকে, এক লাইনে নিয়ে আছে সবকিছু। ওকে, তো এটা হচ্ছে ফরম্যাটার বলে আর কি। তো এটা আপনারা সবাইকে ইনস্টল করে দিবেন, তাহলে সেভ দিলে আপনার এটা কি সবগুলো অটোমেটিক তারা গুছাই ফেলবে আপনার কোডগুলোকে। ক্লিয়ার? তো কারো যদি আপনার এটা কনফিগার করতে সমস্যা হয়, কোনো সমস্যা নেই, সাপোর্টে চলে যাবেন, সে আপনাকে হেল্প করবে কনফিগার করতে। ঠিক আছে, কারো কোনো কনফিউশন? ও আচ্ছা, কালারফুল হচ্ছে কেন এই এক্সটেনশনটা দেখাই দিই, ভুলে গেছিলাম, ভালো কথা মনে করছেন। আচ্ছা, তো এটা কালার চেঞ্জ হওয়ার রিজনটা কি, আপনারা আসলে নাম শুনছেন লার্ন উইথ সুমিত, ঠিক আছে। ওনার হচ্ছে আমি এটা মোটামুটি আমি না সবাই ইউজ করে, এটা দেখতে অনেক সুন্দর, যে লার্ন উইথ সুমিত থিম, এটা আপনারা সার্চ করবেন, সার্চ করলে এটা ইনস্টল করবেন। ইনস্টল করলে এখানে দেওয়া আছে যে সেট কালার থিম, কোনটা আপনার পছন্দ, ক্লিক করবেন, অনেকগুলো আছে অফিসিয়াল, দেখছেন কালার চেঞ্জ হচ্ছে, দেখছেন। তো আপনার যেটা ভালো লাগে, আপনি যদি প্রফেশনাল দিয়ে দেন, এন্টার দেন, তাহলে অটোমেটিক প্রফেশনাল চুজ হয়ে যাবে, তখন দেখুন কোড দেখতে এমন দেখাচ্ছে। ওকে, আবার যাবেন গিয়ে সেট ইনস্টল করার পরে সেট কালার থিম, আমি মনে হয় ইউজ করছিলাম পিস অফ দ্য আই ট্র্যাকুলা ভার্সন। ওকে, এই তো, আচ্ছা এটা না মনে হয় আরেকটা ইউজ করতেছিলাম। যাই হোক, এখান থেকে ক্লিক করে বা কন্ট্রোল পি দিয়ে করলেও হবে, এটা মনে হয় ইউজ করতেছিলাম। ভুলেও গেলাম কোনটা ইউজ করতেছি, দেখি তো, শেডস অফ গ্রে, নাহলে ভিনটেজ ইউজ করতেছিলাম, ভিনটেজ, হ্যাঁ ভিনটেজটা আমি ইউজ করতেছিলাম। হ্যাঁ, উনি বাংলাদেশে অনেক নাম করার একজন, আমারও ফেভারিট। ঠিক আছে, উনার চ্যানেল আপনারা ফলো করতে পারেন চাইলে, উনি অনেক কিছু ভালো ভালো জিনিস প্রোভাইড করে করতেছে এতদিন ধরে। ওকে, তো ওনার থিমটা আপনারা ইউজ করতে পারেন, আমি ইউজ করতেছি। যদি না চান, এখানে সবকিছু আছে আমি দেখলাম, এর বাইরে যদি চান একটা ওয়ান কাই নাকি ওয়ান ডার্ক নামে একটা ছিল, ওয়ান ডার্ক ওটাও ইউজ করতে পারেন চাইলে, ইনস্টল করতে পারেন। এরকম অনেকগুলো থিম আছে, দেখছেন, থিম সার্চ করে অনেকগুলো পেয়ে যেমন চাইলে এগুলো ইউজ করতে পারেন, বা আমি প্রিফার করবো ওনারটা ইউজ করবো, ওটা আমার বেস্ট করা হয়েছে। আচ্ছা, এই তো, সো এটা হচ্ছে আমার থিম সেটিংস গুলো, ফরম্যাটিং সেটিংস গুলো গেল, আর এক্সটেনশন কি কি লাগবে আপাতত ওগুলো গেল। আচ্ছা, আমরা এখন আসি, তো নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে ওকে, সো আমরা এখন অনেক কিছু দেখি না, যেমন ইমেজ ইউজ করা, অডিও ভিডিও ইউজ করা, ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা। তো এখন ইম্পর্টেন্ট ট্যাগ দেখি, চলেন। তো আমরা প্রচুর এখানে লিখলাম, ধরেন এখন আমি চাচ্ছি যে নতুন একটা পেজে যেতে, বা ক্লিক করলে অন্য একটা জায়গায় নিয়ে যাবে, সেটা কি, সেটা হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগ নামে কিছু একটা। ঠিক আছে, দেখেন আমি এই লেখে এন্টার চাপ দিলে, এটার মধ্যে আমি যদি লিখি যে লার্ন মোর, ঠিক আছে, সেভ দেই, এটা কোথায় দেখি, এটা আমার হোম ডট এইচটিএমএল, এইটাতে। আচ্ছা, এটা আমার লাইভ সার্ভারটা অফ হয়ে গেছে সামহাও, এটা আমি ওপেন করলাম আবার নতুন করে, এই যে, ঠিক আছে, চলে আসছে। সো লার্ন মোডে প্রেস করার পর, মানে লার্ন বাটন, দেখেন আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, যেটার হচ্ছে স্টার্টিং এন্ডিং ট্যাগ আছে। বাই ডিফল্ট href নামে একটা অ্যাট্রিবিউট তৈরি হয়ে গেছে। যখন আপনি অ্যাঙ্কর ট্যাগ এখানে লিখে চাপ দিবেন,
এন্টার দিবেন, অটোমেটিক তৈরি হয়ে যাবে এইচটিএফ। এখানে আপনি যদি দেখেন যে সার্চ অন গুগল, ঠিক আছে, সেভ দেন, দেখেন সার্চ অন গুগল কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? বাট ক্লিক করলে কিন্তু কিছু হইতেছে না। আরেকটা জিনিস খেয়াল করেন, বাই ডিফল্ট এটা কিন্তু কালারটা ডিফারেন্ট, খেয়াল করছেন? একটু অন্য রকম কালারের আন্ডারলাইন দেওয়া আছে, তাই না? সো এই এইচটিএফ ট্যাগের কাজ কি, বা এই ট্যাগের মেইনলি কাজ কি? সো এটাকে আমরা বলি অ্যাঙ্কর ট্যাগ। তো আমি সহজ করার জন্য বললাম লিঙ্ক ট্যাগ, মানে আপনি লিঙ্ক করাতে পারবেন এক পেজ থেকে আরেক পেজ। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যদি এখানে ক্লিক করা হয় তাহলে google.com এ নিয়ে যাবে। google.com এ গেলাম, লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি এই এইচটিএফ এর মধ্যে বসাই দিলাম। কোথায়? এই এইচটিএফ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এর মধ্যে বসাই দিলাম, বসাই সেভ দিলাম। এই দেখেন আমি যখন ক্লিক করি আমাকে google.com এ নিয়ে যাবে। বুঝতে পারছি? সো এখানে আমরা চাইলে এইচটিএফ কি, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, স্পেশাল অ্যাট্রিবিউট খালি অ্যাঙ্কর ট্যাগের জন্য, যেটা ইউজ করলে কি হবে, যে ক্লিক করলে আমার এটাকে ওই পেজে নিয়ে যাবে বা ওই লিঙ্কে নিয়ে যাবে। তাই আমি বললাম লার্ন মোড কোন লিঙ্কে নিবে, আমি বললাম লার্ন মোডে ক্লিক করলে এই এই পেজে হয়তো আপনি নিয়ে যাবে। ওকে, আচ্ছা, তো লিঙ্ক বসাই দিলাম। বসানোর পর আমি যদি এখন লার্ন মোডে ক্লিক করি, এই দেখেন, দেখছেন ওই পেজে নিয়ে আসছে আমাকে। ওকে, আর ব্যাক দিলাম। এখন আপনার মাথায় আসতে পারে ভাই, আচ্ছা ওইদিকে পরে আসি, সবাই আগে ক্লিয়ার করে দেন যে অ্যাঙ্কর ট্যাগের কাজটা বুঝতে পারছি। সো আপনি যদি কখনো চান যে কোনো একটা জায়গায় বা কোনো একটা লিঙ্কে আপনি রিডাইরেক্ট করে নিয়ে যাবে, তখন আপনারা এই ট্যাগটা ইউজ করতে পারেন। জাস্ট এই ট্যাগ এন্টার দিবেন, কি দিবেন, এই লেখে এন্টার দিবেন। এন্টার দিলে একটা এইচটিএমএল অ্যাট্রিবিউট তৈরি হবে, যার মধ্যে কি আমার লিঙ্কটা পেস্ট করতে হবে, যেটা কোন লিঙ্কে বা কোন ডেস্টিনেশনে আমাকে নিয়ে যাবে। তারপর নাম দিতে হবে একটা, নাম না দিলে কিন্তু এখানে দেখা যাবে না। তাই আমি বললাম এটা হচ্ছে লেটস, আচ্ছা, গো টু কোডম্যান বিডি, ঠিক আছে, অথবা এভাবে লিখতে পারি যে ভিজিট কোডম্যান বিডি, ঠিক আছে। এই ভিজিট কোডম্যান বিডি কিন্তু তৈরি হয়েছে, দেখছেন ভিজিট কোডম্যান বিডি আসছে, কিন্তু ক্লিক করলে কোনো কাজ কিন্তু হইতেছে না, ওটা রিলোড হইতেছে, তাই না? কারণটা হচ্ছে এখানে কোনো লিঙ্ক কিন্তু দেওয়া নাই যে কোন লিঙ্কে নিয়ে যাবে, তাই এখানে ক্লিক করলে কোনো কিছু হইতেছে না, ওটা রিলোড নিতেছে। তাই আমি যদি বলি এটাতে ক্লিক করলে কোডম্যান বিডি পেজে নিয়ে যাবে বা ওয়েবসাইটে নিয়ে যাবে, তখন আমি যদি পেস্ট করে বসাই দেই যে কোডম্যান বিডিতে নিয়ে যাবে, এখন যদি ক্লিক করি তাহলে হয়তো কোডম্যান বিডিতে নিয়ে যাচ্ছে। ওকে, বাট আমার মেইন ফ্যাক্ট হচ্ছে যে দেখেন এটা তো আমাকে এই পেজ চেঞ্জ করে এর মধ্যেই নিয়ে গেল, আমি যাচ্ছি না নতুন একটা ট্যাবে নিয়ে যাবে আমাকে, তখন সেই ক্ষেত্রে আমার করণীয় কি? তো দুইটা অপশন আছে, একটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট নামে কিছু একটা আছে, ওইখানে কি লিখতে হবে, ব্ল্যাঙ্ক লেখে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, যদি সেভ দেই, এখন দেখেন ক্লিক করলে নতুন একটা ট্যাবে গিয়ে কোডম্যান বিডি ওপেন হচ্ছে। ওকে, অথবা আপনি যদি শুধু ব্ল্যাঙ্ক দেন তাও কোনো সমস্যা নাই, বাট ডিফারেন্স আছে, ডিফারেন্সটা বোঝাচ্ছি। আবার ক্লিক করেন, নতুন ট্যাবে নিয়ে গেল আপনাকে, ঠিক আছে। আবার ক্লিক করেন, আবার কিন্তু ওই সেম ট্যাবের মধ্যে আমাকে নিয়ে যাচ্ছে, আবার ক্লিক করে দেখেন ওই সেম ট্যাবের মধ্যে আমাকে বারবার নিয়ে যাচ্ছে, তাই না? ফর এক্সাম্পল আমি google.com এ যাবো, টার্গেট ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ক্লিক করলাম, পেজ ওপেন এলো, ঠিক আছে। আচ্ছা এটা আমি অফ করে দিই। বাট একটা ফ্যাক্ট আছে, যদি আমি আবার ক্লিক করি দেখেন আরেকটা ট্যাব ওপেন হয়েছে, আবার ক্লিক করি আরেকটা ট্যাব ওপেন হয়েছে। ডিফারেন্সটা বুঝতে পারছেন? যদি আপনি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ইউজ করেন অ্যাট্রিবিউট, ভ্যালু যদি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ইউজ করেন তাহলে কি প্রত্যেকবার নতুন করে ট্যাব ওপেন হবে। আর যদি শুধু ব্ল্যাঙ্ক ইউজ করেন তাহলে হচ্ছে কি ওই একই ট্যাবের মধ্যে আরো ঘুরবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক না শুধু ব্ল্যাঙ্ক ইউজ করি, এই দেখেন সেভ দিলাম, শুধু ব্ল্যাঙ্ক, এখন যদি ক্লিক করি এই দেখেন এই ট্যাবে ওপেন হচ্ছে না, নেক্সট টাইম ক্লিক করলে ওই ওই ঘুরে ফিরে ওই ট্যাব এই ট্যাবের মধ্যে ওপেন হবে, নতুন ট্যাব ওপেন হবে না। আচ্ছা এটা মনে হয় আমার কি আচ্ছা সার্চ অন গুগল, আচ্ছা দেখি আরেকবার সেভ দিয়ে দেখি, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা এটা নতুন ট্যাগের মধ্যে ওপেন হচ্ছে, যদি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দেই এখন একই কাজই করে। আচ্ছা আগে যেটা হয়তো আমি ঘুরে ফিরে দেখি, ঘুরে ফিরে একটা ট্যাবে ওপেন হইতো, আবার ক্লিক করি আমরা, দুইটাই সিমিলার কাজই করতেছে, আমি কোনো ডিফারেন্স এখন দেখতেছি না। আচ্ছা আমরা একটু ক্লোজ করে দিই,
যাই হোক, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ইউজ করে নতুন ট্যাব ওপেন হবে। যদিও আগে ডিফারেন্সটা খুব ক্লিয়ার বোঝা যেত। তো আমি যদি আবার ক্লিক করি আন্ডারস্কোর ব্ল্যাঙ্কে, আর হচ্ছে ভিজিট করবেন বিলিতে ক্লিক করুন। ওকে, ভিজিট করবেন বিলিতে ক্লিক করলাম, একটা ট্যাব ওপেন হলো, আবার ক্লিক করলাম, এই দেখেন, দেখছেন ঘুরে ফিরে কিন্তু আমার ওই একই ট্যাব ওপেন হচ্ছে, খেয়াল করছেন? আর গুগলে ক্লিক করি, প্রত্যেকবার একটা নতুন ট্যাব ওপেন হচ্ছে। ওকে, এটাই জাস্ট ছোট একটা ডিফারেন্স। বাট আমি প্রিফার করবো আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা ইউজ করতে পারবো, বা শুধু ব্ল্যাঙ্ক ইউজ করবো। তো ব্ল্যাঙ্ক ইউজ করলে কি নতুন একটা ট্যাব ওপেন হবে। আচ্ছা, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ইউজ প্রত্যেক নতুন ট্যাব ওপেন হলো। ওকে, আচ্ছা, তো মোটামুটি আমাদের ওই অ্যাঙ্করটাকে আমরা এভাবে ইউজ করতে পারি, অথবা আমি যদি চাই না এখানে ক্লিক করলে আমার এই যে এত কষ্ট করে একটা বানাইছিলাম যে হোম পেজ না অ্যাবাউট পেজ বানাইছিলাম, ওইখানে চলে যাবে। এটা কি পসিবল? হ্যাঁ পসিবল। তো আমরা কি করতে পারি, আমরা এখানে বলতে পারি যে নতুন একটা অ্যাঙ্করটাকে আমি অ্যাড করলাম সাপোজ, বা হচ্ছে আমি H1 এর পর অ্যাড করলাম যে অ্যাঙ্করটা, যেটা হচ্ছে টেক মি টু দা হোম পেজ। ওকে, এই দেখেন টেক, আচ্ছা টেক মি, আচ্ছা টেক টু দা গো টু হোম পেজ থেকে, খুব সিম্পল, গো টু দা হোম পেজ। এখন যদি ক্লিক করি হোম পেজ যাচ্ছে, যাচ্ছে না, কারণ কি আমরা তো বলে দিই না যে কোন পেজে যাবে, লিঙ্ক দিছি, লিঙ্ক কিন্তু দিই নাই। তো আমি কি বলতে হবে, এটা হচ্ছে কই যাবে, এটা যাবে হচ্ছে আমার index.html এ যাবে। সেভ দিলাম, এখন দেখেন কালারটা ডিফারেন্ট হয়ে গেছে না, মানে হচ্ছে এই পেজে এখনো যায় না, এই জন্য ক্লিক করলে ওই দেখেন ওই পেজে আমি চলে আসছি, দেখছেন? আচ্ছা, যেটা হচ্ছে আমার home.html, আচ্ছা হোম না, এটা হচ্ছে আমার অ্যাবাউট এ মনে হয়। আচ্ছা ইন্ডেক্সে দিচ্ছে, আচ্ছা ইন্ডেক্স হচ্ছে আমার আরেকটা পেজ যেখানে হচ্ছে আমার প্যারাগ্রাফ গুলো আছে। তো আমি যাচ্ছি ইন্ডেক্স, আমার ব্যাকে কেমনে যাবো, আমি আরেকটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারি, যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে নাম দিলাম হচ্ছে কই যাবে, এটা আমাকে অ্যাবাউট পেজে নিয়ে যাবে, সরি হোম পেজে নিয়ে যাবে। তো হোম.html নিয়ে দিলাম, হোম.html দেখলাম টেক মি, আচ্ছা গো ব্যাক দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ দিলাম। এখন আমি ক্লিক করলে এই দেখেন আমি কিন্তু আবার ওই পেজে চলে আসছি। আবার গো টু হোম পেজ, সরি এটি ইন্ডেক্স পেজ তাই না, ইন্ডেক্সে দিলে হচ্ছে ওই ইন্ডেক্স পেজ চলে আসতেছে। আবার এখানে ক্লিক করলে আবার ওই পেজে চলে আসতেছে, ঠিক আছে। তো এইভাবে আমি চাইলে সুইচ করতে পারি, মানে শুধু লিঙ্ক বাদেও আমি কিন্তু এখানে ফাইলের নাম দিলে ওই ফাইলে চলে যাবে, আর ব্ল্যাঙ্ক দিলে নতুন ট্যাবে ওপেন হবে, এই আর কি। আমি টার্গেট ব্ল্যাঙ্ক দিই, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তখন এখানে কি হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমার নতুন একটা ট্যাব ওপেন হবে, এই দেখেন, দেখছেন? এই তো। তো আমরা চাইলে শুধু লিঙ্ক না, ইভেন আমাদের নিজেদের পেজের মধ্যে আমরা চাইলে এক পেজ থেকে আর পেজে মুভ করতে পারবো। ওকে, তো আপনারা যারা আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা ইউজ করতে পারেন। ওকে, সবাই ক্লিয়ার যে অ্যাঙ্করটা কিভাবে কাজ করে? কারো কোনো কনফিউশন? ভাইয়া, হ্যাঁ বলেন। ইয়া, এখানে কোডগুলো একটু ক্লিয়ার করে প্রতিটা ট্যাগের জন্য মানে ইন্ডিভিজুয়ালি যদি এক্সাম্পল গুলো দেখানো যেত, মানে অনেক গিজিবিজি হয়ে গেছে তো, একটু বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জন্যই বললাম আমরা হচ্ছে, আমি একটু রিক্যাপ দিব, টেনশনে কিছু না, আমরা কি কি করছি আমরা একবার করে দেখে যাবো। বাট আপনারা একটু ক্লিয়ার করে দেন যে আমরা অ্যাঙ্করটা বুঝতে পারছি কিনা, একটা ফুল রিক্যাপ দিব, টেনশনে কিছু না। হ্যাঁ আরিফুল ভাই কিছু বলবেন? জি ভাই, বলতাম আপনি ওই যে ক্লাস শেষে আমাকে একটু সময় দিন, 2-3 মিনিট, এখন তো মাঝখানে বলে। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে ভাই। আচ্ছা, তো আমরা একটু রিক্যাপ করি আমরা কি কি শিখলাম এখন পর্যন্ত। তো আমি এই জন্য অলওয়েজ সাথে করে একটা যে ওপেন রাখি, সেটা হচ্ছে WC স্কুল, এখানে সবকিছুই আছে। আচ্ছা, তো আমরা দেখি, প্রথমে হচ্ছে আমরা HTML ইন্ট্রোডাকশন গুলো পড়ছি কত ক্লাসে, তো আমি আরেকবার রিক্যাপ করে যাই, কারণ ইন্টারভিউ গুলো বারবার জিজ্ঞেস করে, তাও একবার হলো আপনি যাতে পড়লে মনে থাকবে আর কি। যে HTML ফুল ফর্ম কি, মেইনলি ইউজ করা হচ্ছে ওয়েব পেজ তৈরি করার জন্য, ঠিক আছে। এখানে অনেকগুলো এলিমেন্ট তৈরি হয়ে আমার একটা ওয়েব পেজ তৈরি হয়, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আমরা হয়তো বা বেসিক একটা ডক টাইপ কিভাবে কাজ করে, HTML বডি কি, হেড কি, বডির মধ্যে আমার কন্টেন্ট গুলো থাকবে, আর হেডের মধ্যে আমার কি ইনফরমেশন গুলো থাকবে ওয়েবসাইটের। ওকে, আর ডক টাইপ ব্যবহার করা কি জন্য, যাতে এটাতে HTML5 ভার্সন চলতেছে এটা বোঝার জন্য, ব্রাউজার বুঝতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে আমার এলিমেন্টস কোডগুলো, এই যে আমি ট্যাগের মাঝখানে কন্টেন্ট গুলো সেগুলো আমরা HTML এলিমেন্ট বলি। ওকে, আচ্ছা,
অ্যাট্রিবিউট কোনগুলা, যে আমার এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে href হচ্ছে একটা অ্যাট্রিবিউট, মানে এই যে স্পেশাল প্রত্যেকটা ট্যাগের মধ্যে একটা স্পেশাল ফিচার থাকে, এই প্রত্যেকটা ট্যাগের মধ্যে, যেমন অ্যাঙ্করের মধ্যে হচ্ছে href হচ্ছে একটা স্পেশাল ফিচার। ওকে, যেটার কাজ কি, আমাকে অন্য কোনো লিঙ্কে নিয়ে যাবে, না হলে হচ্ছে কি কোন একটা পেজে নিয়ে যাবে বা ফাইলে নিয়ে যাবে, এটা হচ্ছে কি href এর কাজ। তো এটা হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট, স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তাই না? সেম ভাবে হচ্ছে আমার হেডিং কি, এই যে অনেকগুলো হেডিং আছে H1 থেকে H6, যেগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে হেডিং ডিফাইন করার জন্য কাজে লাগে। তো কিন্তু এগুলো সামনে আমরা আরো ভালো করে বুঝবো, তো যখন ওয়েব পেজ গুলো বানাবো। আর প্যারাগ্রাফ কি, ছোট ছোট টেক্সট গুলো আমরা প্যারাগ্রাফ বলি, তাই না? আচ্ছা, তারপর এরপর হচ্ছে আমরা স্টাইলস। স্টাইলস হচ্ছে আমরা সাপোর্ট হতো ওই কালার করাটা শিখছি, যে কালার ইকুয়ালস টু রেড, কালার ইকুয়ালস টু ব্লু, তাই না? যেটা আমি যদি দেখে ছোট্ট করে এখানে যদি আসি, কালার কোলন রেড, কালার কোলন গ্রিন, স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট যেটাতে আমরা কালার চেঞ্জ করতে পারবো আপাতত। আচ্ছা, সো নেক্সট ডে হচ্ছে আমাদের কি আছে, নেক্সট হচ্ছে ফরম্যাটিং। ফরম্যাটিং এর কাজ কি কি গেল, ফরম্যাটিং কাজ হচ্ছে বোল্ড করা, মোটা করা, মানে স্ট্রং বোল্ড একই কাজ, ইটালিক দিয়ে ইটালিক করা, যেটা হচ্ছে আমরা এখানে করছিলাম, তাই না? যে প্যারাগ্রাফের মধ্যে স্মলটা ইউজ করছিলাম কি জন্য, টেক্সট গুলো ছোট করার জন্য। অনেকটা হচ্ছে আমরা যেটাকে লাইভ সার্ভার ওপেন করি, আচ্ছা এই যে, ঠিক আছে, আমরা কি করলাম, বোল্ড করলাম। এই বোল্ডটাকে আমরা স্ট্রংলি ইউজ করতে পারি, বি দিয়েও ইউজ করতে পারি। এই যে স্মলটাকে ইউজ করলাম, যে স্মল হয়ে গেল, আর বাকিগুলো বাই ডিফল্ট এমনি বড়। তারপর হচ্ছে আমাদের ডেল মানে ডিলিটেড টেক্সট, যেটা হচ্ছে আমরা এখানে এখানে এক্সাম্পল দিয়ে সুন্দর করে বুঝাই দিছে, এখানে এক্সাম্পল আছে কিনা। এখান থেকে আমি ভালো মতো এক্সাম্পল দিয়ে বুঝাইছি, যেমন এই যে এটা হচ্ছে কি ডিলিটেড টেক্সট। ওকে, যেমন ডেলটাকে আমরা ইউজ করছি, এই যে যেটা কালার হচ্ছে ব্লু। ওকে, আবার আন্ডারলাইন ইউজ করছি কি দিয়ে, আইএনএস দিয়ে, ইনসার্ট টেক্সট বুঝাই, বা হচ্ছে আমরা ইউ দিয়ে আমরা আন্ডারলাইন ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে হয়তো বলে দেয় নাই, বাট আমরা ইউ ট্যাগ দিয়েও আন্ডারলাইন ইউজ করতে পারি, আইএনএস দিয়েও আমরা আন্ডারলাইন ইউজ করতে পারি, ইনসার্টেড টেক্সট। ওকে, তারপর ধরেন হচ্ছে আমরা কি শিখলাম, এরপর হচ্ছে ডেল শিখলাম, আইএনএস শিখলাম, আন্ডারলাইন স্মল দিয়ে ছোট করা হয়, মার্ক দিয়ে হচ্ছে মার্ক করা যায়, যেটা আমরা এই যে শিখলাম। মার্ক ট্যাগের মধ্যে আমি অনেক কাজ করছি, যে মার্কের মধ্যে আমি বোল্ডও করছি বি দিয়ে, ইএম দিয়ে হচ্ছে এমফেসাইজড বা হচ্ছে আমি ইটালিক করছি। এমফেসাইজ ইটালিক একই কাজ করে, যে আমার বাঁকা করে টেক্সটটাকে বাঁকা করে দিচ্ছে আর কি, ইটালিক করে দিচ্ছে। আর আইএনএস দিয়েও আমরা আন্ডারলাইন করে দিলাম। ওকে, যেটা আমি ইউ দিয়েও করতে পারতাম। ওকে, এই যে, তো এই সবগুলা ট্যাগ আমরা ধরে ধরে কভার করলাম। এরপর হচ্ছে সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, সাবস্ক্রিপ্টের কাজ যেটা হচ্ছে নিচে শো করবে, তাই না? যেটা আমরা H2O দিয়ে এক্সাম্পলটা বুঝলাম, সাবস্ক্রিপ্টের কাজ, দেখছেন যে টুটাকে আমরা ওই সাবের মধ্যে রাখলাম যাতে সে নিচে শো করে। আর সুপারস্ক্রিপ্ট কোনটা, যে উপরে দেখাবে টেক্সটের, যেমন ডেট কে আমরা সুপারস্ক্রিপ্ট আগে হিসেবে ইউজ করতে পারি, 12 সাব, ওইটার মধ্যে হচ্ছে ওই জানুয়ারি। ওকে, তাহলে 12 TH উপরে দেখাচ্ছে। তো এটা হলো সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টের ডিফারেন্স, যেটা হচ্ছে আমরা এখানে ইউজ করছি, যেটা এখানে দেখাইছে সেটা আমরা এই ট্যাগ দিয়ে ইউজ করলাম, সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। এগুলো কি, এই সবগুলো হচ্ছে আমার HTML ফরম্যাটিং এলিমেন্টস। লাস্টলি হচ্ছে আমার কোটেশন। কোটেশনে বললাম যে ব্লক কোড, কিউ, এবিবিআর, অ্যাড্রেস, অনেক কিছুই আছে। তো এটা জাস্ট একবার এক্সপ্লোর, জাস্ট দেখে নেওয়া বেটার। এটা আমাদের অনেক যে কাজ হবে এমনটা না, কিছু 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 কাজও লাগতে পারে, একবার করে দেখে যাওয়া ভালো। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এবিবিআর মানে অ্যাব্রিভিয়েশন, যেখানে আমরা একটা জিনিস বলে দিতে পারি, যে ছোট একটা ফর্ম লিখে দিলাম যে এইচ হু বা হচ্ছে HTML CSS অ্যাসঅ্যাপ, এটা ফুল ফর্ম কি, এটিএম এর ফুল ফর্ম কি, ওই ফুল ফর্ম গুলো আমরা ওই এবিবিআর এর টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলে মাউস দিলে সেটা আবার দেখা যাবে, তাই না? সেটা আমরা হয় আমরা এই যে এখানে করছিলাম নাকি এখানে করছি, এই যে এখানে করছিলাম, যে এখানে মাউস দিলে তখন তো লেখা উঠবে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে মাউস দিলে ক্যাসকেডিং স্টাইল শিট, তাই না? তো এখানে অ্যাব্রিভিয়েশন দিয়ে ওই লেখাটা ওয়ার্ডটার ফুল ফর্ম আমরা বের করে নিয়ে আসতে পারবো, যা দিব সেটাই শুনবো। আচ্ছা, এটা গেল হচ্ছে অ্যাব্রিভিয়েশন। ওকে, এবার অ্যাড্রেস, যে আমরা অ্যাড্রেস ডিফাইন করতে পারি, ওইটার মধ্যে আবার বিআর ট্যাগ দিলে লাইন ব্রেক বুঝায়, তাই না? সেলফ ক্লোজিং ট্যাগ, সে নিজে একটা সেলফ ক্লোজিং ট্যাগ, তার মধ্যে কোনো কন্টেন্ট নাই, সে নতুন লাইন তৈরি করে। ওকে, এই তো। আচ্ছা, তারপর কমেন্ট আমরা দেখলাম যে আমরা কিভাবে কমেন্ট করতে পারি, তাই না? আচ্ছা, যেটা আমি শর্টকাট শিখাইলাম যে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, আচ্ছা, আর কমেন্টের কাছে সেটা হচ্ছে ইনফরমেশন বা হচ্ছে ডকুমেন্টেশনের জন্য, মানে নিজের ডেভেলপারে বোঝার জন্য,
যাতে কোডের এটার মিনিং কি বুঝাচ্ছে সেটা বুঝাইতে পারি মানুষ, যাতে মানুষ কোড করে বুঝতে পারে এই লাইনটার মানে কি, এই লাইনটা কেন ইউজ করা হয়েছে, একটা ছোট ডেসক্রিপশন দেওয়ার জন্য। ওকে, সো এইগুলো মোটামুটি আমার কি ট্যাগ। এরপর আরেকটা জিনিস শিখলাম যে এইচটিএমএল লিঙ্ক। ওকে, এইচটিএমএল লিঙ্ক সেটার কাজ কি, এইচটিএফ নামে একটা অ্যাট্রিবিউট আছে যেখানে হচ্ছে আমার লিঙ্ক বসাই দিলে ওই লিঙ্কে আমার ইয়াকে নিয়ে যাবে। আবার টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে আমাকে অন্য ট্যাবে নিয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এটা আপাতত আমরা শিখে নিলাম যে মানে রিয়াল কেসে যা যা লাগবে মোটামুটি এগুলো দেখে নিলাম। ওকে, তো এরপর আস্তে আস্তে বুকমার্ক গুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা ছোট্ট জিনিস শিখে ফেলি, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, যেটা আমার কেন আপনাদের প্রথম যে অ্যাসাইনমেন্টটা থাকবে ওইখানে আরো দুইটা জিনিস আমার মানে আপনাদের শিখানো লাগবে, এই দুইটা ছোট্ট জিনিস, বড় কিছু না, কঠিন কিছু না। দেখেন ছোট দুইটা জিনিস কি কি একটু খেয়াল করে দেখেন। দেখুন এখানে আছে ইন্ডেক্সে যে দেখে আপনাকে, ধরেন উপরের মধ্যে ইমেজ আমি একটা অ্যাড করবো, ইমেজ অ্যাড করার জন্য আইএমজি লিখে এন্টার দিবেন। খেয়াল করছেন, এই আইএমজি লিখে আপনি যখন এন্টার দিবেন তখন দুইটা অ্যাট্রিবিউট জেনারেট হচ্ছে, একটা হচ্ছে অল্ট আর একটা হচ্ছে এসআরসি। সো এসআরসি কি মানে ইমেজটা সোর্স মানে কোত্থেকে পাবে, আর অল্ট মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। ঠিক আছে, যে অল্টারনেটিভ টেক্সট হিসেবে কোনটা বসবে, দুইটাই বুঝাই দিচ্ছি। তো এটারও দেখেন কোনো কিন্তু কি ক্লোজিং ট্যাগ কিন্তু নাই, খেয়াল করছেন, এটা নিজেই একটা ট্যাগ। ওকে, মানে কোনো এন্ডিং ট্যাগ নেই। আচ্ছা, তো সোর্স মানে কোত্থেকে ইমেজটা দেখাবো, তো আমরা চাইলে এটা ইমেজ আপলোড করে কাজ করতে পারি, এভাবে অন্য ভাবেও কাজ করতে পারে। আমি আনস্প্ল্যাশ একটা ওয়েবসাইট আছে, এখান থেকে একটা ইমেজ নিব। ফর এক্সাম্পল এই ইমেজটা আমি বসাবো, রাইট ক্লিক করলাম, কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে ইমেজের অ্যাড্রেসটা এখানে বসাই দিলাম। বসানোর পরে যদি আমরা এখানে আসি দেখি কোন পেজে আছে, এই দেখেন ইমেজ কিন্তু চলে আসছে, দেখছেন। সো ইমেজটা আমি লিংকের মাধ্যমে আনতে পারি অথবা ডাউনলোড করে আনতে পারি। সো আমি সেভ ইমেজ অ্যাজ দেই। আচ্ছা, আমি আরেকটা সেভ করে দেখাই, ধরেন এটা এটা সেভ দিই, সেভ ইমেজ অ্যাজ সেভ। ঠিক আছে, তো এখানে আসলাম, আসার পরে ইমেজটা টান দিয়ে, আচ্ছা এই বিআইএফ ফরম্যাট দিলে হবে না, জেপিজি ফরম্যাট লাগবে। এখানে ক্লিক করে ডাউনলোড দিলেও চলবে, যে ডাউনলোড স্মল ভার্সনটা নিই, ছোটটা নিবো বড়টা নিবো না। ডাউনলোড হয়েছে, ডাউনলোড হয়ে গেছে, টান দিয়ে আমি এখানে বসাই দিলাম, আসছে ইমেজ, এই যে ইমেজ। নাম রাইট ক্লিক করে বললাম রিনেম, নাম দিলাম ধরেন হচ্ছে এটা কর্নার ডট এইচটিএমএল, কর্নার ডট জেপিজি ধরে এই ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম, যে ক্লাস 1 ফোল্ডারের মধ্যে নিয়ে গেলাম এটাকে। এখন আমি যদি হোমে আসি বা হচ্ছে ইন্ডেক্সে আসি, তাই আমি বললাম ইমেজটা আমার আগে লিঙ্ক থেকে আসছে, ওই আরেকটা ইমেজ আমি নিয়ে আসি। ধরেন এই ইমেজটা আমি কোত্থেকে আনবো, যে কর্নার ডট জেপিজি, দেখছেন সাজেশন পেয়ে গেছে। এখন তুমি যাই, সেভ দেই, এই দেখেন ইমেজ কিন্তু চলে আসছে, দেখছেন। এই তো, তাহলে আমার ভাই অল ট্যাগের কাজ কি, অল ট্যাগ বা অল ট্যাগ বা অল্ট অ্যাট্রিবিউট বা এটার কাজ কি, অল্টারনেটিভ অ্যাট্রিবিউট। মানে যদি ইনকেস ইমেজটা না পাওয়া যায় তাহলে তো ইউজারকে বুঝে বুঝে কিছু ছিল। ধর আমি বললাম এখানে নেচার সানসেট ফর এক্সাম্পল, সেভ দিলাম। ঠিক আছে, এখন ধরেন লিঙ্কে ভুল আছে, লিঙ্কে ভুল আছে তাও ইমেল দেখাচ্ছে। ধরেন আমি এখানে লিঙ্কে ভুল করলাম, ঠিক আছে, এই দেখেন। সো লিঙ্কে ভুল করার সাথে আমি এটা কমেন্ট করে রাখি, এই যে। সো লিঙ্কে ভুল করার সাথে সাথে আমি যেখানে ইমেজ বুঝবো কি হবে, এখানে লেখা আছে যে নেচার সানসেট নামে ইমেজ ছিল, যেটা এখন দেখা যাচ্ছে না। ওকে, তাই হচ্ছে আমার অল্টারনেটিভ টেক্সটটা কাজে লাগবে। যদি ইন কেস যদি কোনো এক কারণে আমার ইমেজের লিঙ্কটা ঠিক মতো কাজ না করে, তখন এই লেখাটা দেখাবে। এটা হচ্ছে আমার অল্টারনেটিভ টেক্সটের কাজ। আর এটা দেওয়া গুড প্র্যাকটিস, যে ইমেজের নামগুলো কি কি। ঠিক আছে, ইমেজ একটা এক্সপ্লেনেশন দেওয়া আর কি, এটা এসইওর জন্য ভালো। এসইও মানে হচ্ছে আপনার গুগল সার্চ ইঞ্জিনে যাতে যখন আপনার ওয়েব পেজটা নিবে, যাতে ক্রল করলে বুঝতে পারে এটা কি জন্য ইমেজটা ইউজ করা হচ্ছে আর কি। সেম ভাবে এই কর্নার জেপিজি আমি দেখুন নর্মালি ইমেজটা ইউজ করি, এখন ধর ইমেজটা সামভাবে স্পেলিং ভুল করলাম, তাহলে ইমেজ দেখা যাবে আর দেখা যাবে না। তো এখানে যে ইমেজ ছিল, কারো কিন্তু সাধ্য নাই বুঝাতে এখানে ইমেজ ছিল। তো কি হয় বুঝতাম, যদি আমি একটা অল্টারনেটিভ ট্যাগ দিয়ে রাখতাম বা টেক্সট দিয়ে রাখতাম, ট্যাগ না সরি অ্যাট্রিবিউট লিখে রাখতাম। ফর এক্সাম্পল বললাম ধরেন হচ্ছে কি লিখতে পারে, আচ্ছা ধরেন হচ্ছে এটা কি জানি কিসের ইমেজ ছিল, আর ন্যারো প্যাসেজ, ন্যারো প্যাসেজ দিলাম। ঠিক আছে,
ওকে, সো দেখেন ন্যারো প্যাসেজ ইমেজ, ঠিক আছে, মানে কিছু একটা মানে লেখা দেখাবে আর কি, যেখানে ইমেজ ছিল, আমি দেখেও বুঝবো এখানে ইমেজ মিসিং। ওকে, আর যদি না বলে দিই তাহলে কোনো ডিফারেন্স, কিন্তু বোঝার ডিফারেন্স নাই, আমি বলতে পারবো না যেখানে একটা ইমেজ ছিল আর কি, যদি আমরা অল্টারনেট টাইপ না, অল্টারনেটিভ অ্যাট্রিবিউট না দেখি। ওকে, তবে কি বুঝতে পারছি ইমেজ কিভাবে কাজ করতেছে? আমি চাইলে কি নিজের এখান থেকেও নিতে পারি, অথবা লিঙ্কের মাধ্যমেও নিতে পারি। নিজের এখান থেকে অবশ্যই সেম ফোল্ডারের মধ্যে আপাতত রাখবেন, আপাতত ওই সেম ফোল্ডারের মধ্যে রাখবেন। ওকে, অথবা লিঙ্ক থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। ইমেজটা কিভাবে ডাউনলোড করে এখানে ইউজ করছি ওটা আরেকবার দেখা দিলে ভালো। ও আচ্ছা, আপনারা চাইলে যেটা কাজ করতে পারেন, ডাউনলোড করার টান দিলে এখানে চলে আসবে, ঠিক আছে, এটা একটা অপশন। অথবা আপনারা চাইলে ওই ফোল্ডারের মধ্যে গিয়ে ইমেজটাকে দিয়ে আসতে পারেন, ডাউনলোড থেকে কপি করে পেস্ট করে দিলেন ফোল্ডারের মধ্যে, তাই না? আমরা যেটা র্যান্ডমলি ওই- ফোল্ডারের মধ্যে পেস্ট করতে পারি না, পারি তো নাকি? যে অন্য একটা ফোল্ডার হ্যাঁ, ডাউনলোড হয়েছে, এখান থেকে হয়তো আমি কপি করলাম, কপি করে হয়তো বা আমার ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে ক্লাস 1 এখানে গিয়ে হয়তো পেস্ট করে দিলাম, বুঝতে পারছি? তো এভাবে তো করতে এখানে কি পারি। নামটা চেঞ্জ করতে হবে? হ্যাঁ অবশ্যই নাম চেঞ্জ করা বেটার আর কি, নাহলে অনেক বড় নাম দেখাবে, দেখেন অনেক বড় নাম দেখাচ্ছে, নাম চেঞ্জ করা বেটার না? যদি ছোট নাম ফেলা থাকে তা ভালো না, ওই নাম ছোট করে দিলাম এই আর কি। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, অথবা আপনারা চাইলে ওই লিঙ্কের মাধ্যমে ইমেজ দিতে পারেন। ক্লিয়ার? সো ইমেজ ট্যাগ নিয়ে কারো কোনো কনফিউশন? তো ভাই আর একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। আমরা যখন কোনো প্রজেক্ট করব তখন কি ইমেজ ডাউনলোড করে দিব, নাকি ধরেন ওয়েবসাইট থেকে লিংক অ্যাড্রেস কপি করে দিব? ডিপেন্ড করে। সো ক্লায়েন্টের প্রজেক্টগুলো অবশ্যই আপনি ইমেজ ডাউনলোড করে ইউজ করা বেটার, মানে আমরা ক্লায়েন্টের কাজ করবো, বাট নর্মালি আপনারা যদি প্র্যাকটিস করার ইমেজ গুলো লিঙ্ক নিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাউনলোড করে আসলে একটা ফোল্ডার রাখতে হবে আর কি, ওগুলো ফোল্ডার স্ট্রাকচার গুছানো এগুলো আমরা সামনে শিখবো আস্তে আস্তে, সমস্যা নেই। Okay? আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের ইমেজ। তো আপনি যদি চান ইমেজকে নিয়ে খেলাধুলা করতে, ফর এক্সাম্পল ইমেজের সাইজ বড় ছোট করতে হলে কিভাবে করবেন? তো ওইখানে আরেকটা অ্যাট্রিবিউট প্যাসেজ লিখে দিয়ে দিলাম, আরেকটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে উইডথ। যে বললাম এটার উইডথ হচ্ছে 300 পিক্স, মানে পিক্সেলস। সেভ দিলাম, এই দেখেন ছোট হয়ে গেছে, দেখছেন? তো আমরা ইমেজের সাইজ নিয়ে খেলতে পারি, যে উইডথ দিলে মোটামুটি সাইজ ছোট হয়ে যাবে, বললাম 200 পিক্সেল, দেখেন ছোট হয়ে গেছে, দেখছেন? এই আর 20 পিক্সেল, আরো ছোট হয়ে গেছে, এই দেখাই যাচ্ছে না, এখানে তো লাস্টে 120 পিক্সেল, আর একটু বড় হয়েছে দেখা যাচ্ছে, ঠিক আছে? 220 পিক্সেল, 2000 পিক্সেল বেশি বড় হয়ে যায়। মানে ইমেজের সাইজ নিয়ে আমরা যারা খেলাধুলা করতে পারি, জাস্ট ধরে ধরে নামগুলো মানে সাইজ গুলো দিব, যে লাস্টে একটা ভ্যালু দিব, তার সাথে পিএক্স দিয়ে দিব। 1 পিক্সেল দেখতে কেমন? 1 পিক্সেল দেখতে এমন, একদম দেখাই যাচ্ছে না, ছোট একদমই এগুলো, বুঝছেন? এরপর 10 পিক্সেল দিলে আর একটু বড় হবে আর কি, এরপর 100 দিলে আরো বড় হবে, এরপর যদি আপনি 200 দেন আরো বড় হবে। সেভাবে ইমেজের সাইজ আপনার চাইলে নিয়ন্ত্রণ করতে পারেন, ঠিক আছে? কি দিয়ে? জাস্ট উইথ অ্যাট্রিবিউট দিয়ে। সেভাবে হাইট অ্যাট্রিবিউটও আছে। উইথ এন্ড হাইট ইমেজের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন, যে এটার হাইট হচ্ছে ধরেন 200 পিক্সেল, তাহলে ধরেন হাইট ছোট হয়ে গেল, 100 পিক্সেল আরো ছোট হয়ে গেল। ওকে, এখন স্কুইজ হয়ে গেছে, এগুলো ফিক্স করা যায়, বাট আপাতত ধরে নেন যে আমরা এভাবে চলে ইমেজের হাইট উইথ সেট করতে পারবো আর কি, এগুলোকে একটা স্পেশাল অ্যাট্রিবিউট। ওকে, ইমেজের অ্যাট্রিবিউট বেসিক্যালি। ক্লিয়ার? সো ইমেজ নিয়ে কারো কোনো কনফিউশন? ভাইয়া পিক্সেল ওইটা বুঝিনি, পিক্সেল মানে কি? আচ্ছা, পিক্সেল মানে হচ্ছে সাইজ, যদি আপনি 1 পিক্সেল দেন তাহলে কত আসে দেখেন, এখন দেখাই যাচ্ছে না, দেখা যাচ্ছে একদম চিকন করে দেখা যাচ্ছে। 2 পিক্সেল দেন আরেকটু বড় হবে, 10 পিক্সেল দেন আরেকটু বড় হচ্ছে, দেখছেন? 50 পিক্সেল দেন আরো বড় হচ্ছে, বুঝতে ডিফারেন্স হচ্ছে স্যার? যে নিজের মতো সাইজ দেওয়া যায়। 500 দিলে আরো লম্বা হবে, এই দেখেন একদম লম্বা হয়ে গেছে, এত বড় দরকার নেই, আমরা দিলাম 300 পিক্সেল, 300-র মতো হয়ে গেল। যদি ইমেজ সাইজ অনেক বড় হয়ে যায়, তখন আপনি এরকম হাইট উইথে নিয়ন্ত্রণ করতে পারবেন আর কি। ধর অনেক বড় হয়ে গেছে, পেজ ছড়াই গেল, তখন কি করবেন? তখন এরকম নিজের মতো করে এই হাইট উইথ সেট করে ইউজ করতে পারবেন, ঠিক আছে? ওকে। এই আর কি। আচ্ছা, পিক্সেল হচ্ছে একটা ইউনিট,
তো আপাতত ওয়েব ব্রাউজার আমরা পিক্সেল ইউনিট দিয়ে আমরা জিনিসগুলোকে আসলে নিয়ন্ত্রণ করি আর কি। সামনে আরো ইউনিট দেখবো, আপাতত পিক্সেল দিয়ে শিখেন আর কি। পিএক্স, পিএক্স মানে পিক্সেলস। ওকে, এক পিক্সেল অনেক ছোট দেখছেন, এবার আরেকটু বড়, আরেকটু বড়, এরপর নিজের মতো মেপে দেখেন কোনটা কত বড় হচ্ছে। ওকে, নিজে সবকিছু ট্রাই করতে হবে, দেখলে হবে না, নিজে নিজেই প্র্যাকটিস করতে হবে, নিজে প্র্যাকটিক্যালি দেখতে হবে কিভাবে কাজ করতেছে বিষয়গুলো। তো এইগুলো হচ্ছে আমার কি ইমেজ। আর আজকের জন্য লাস্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে লিস্ট। ঠিক আছে, তো লিস্ট আবার কি জিনিস সব একটু খেয়াল করেন। আমি ইমেজের অফ করে দিই, আপাতত ইমেজ অফ করে দিলাম। এই ইমেজের ঠিক H1 এর পরে আমি লিস্ট, আমি কিছু জিনিস শিখাবো। লিস্ট কি, ধরেন ইউএল, বাজারে গেছেন লিস্ট দরকার আছে, তাই না? বাজার লিস্ট লাগে না, ওরকম সেম জিনিসটা এখানেও আছে। সো ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, মানে কোনো অর্ডার নাই আসলে এটা। ঠিক আছে, আচ্ছা। সো ম্যাক্স উইথ এগুলো বিষয় আমরা পরে সিএসএস থেকে শিখবো আর কি। আপাতত জাস্ট হচ্ছে ইমেজকে কন্ট্রোল করার জন্য ছোট্ট করে আমরা এইচটিএমএল এর উইথ আর হাইটটা দেখলাম আর ওকে। আচ্ছা, সো লিস্টে দেখেন ইউএল নামে একটা ট্যাগ আছে, এর মধ্যে আছে এলআই। তো কেন এলআই ইউএল আমরা লিখলে দেন বুঝতে হবে। ধরেন দিলাম হচ্ছে বাজার লিস্ট বানাবেন, আমি এখানে আপাতত লিখে দিলাম যে পি ট্যাগ বা এইচ থ্রি দিয়ে লিখলাম হচ্ছে বাজার লিস্ট। ঠিক আছে, তো দেখেন বাজার লিস্ট চলে, ডটও চলে আসছে। কেন আসছে এখন বুঝবেন। ধরেন বললাম যে আলু, ঠিক আছে, পেঁয়াজ, ঠিক আছে, এরপর ধরেন আপনি দিলাম হচ্ছে ময়দা, তারপর হচ্ছে আটা। ওকে, সেভ দিলাম। দেখেন এখানে কিন্তু 4টা আইটেম তৈরি হয়েছে। কেন? কারণ হচ্ছে আমি ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড মানে হচ্ছে এটা কোনো আসলে আনঅর্ডার মানে অর্ডার নাই আর। ওকে, মানে দেখেন এখানে কোনো নাম্বার আছে, নাম্বার এবিসিডি কিছুই নেই, জাস্ট ডট 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 করে আসতেছে। ওকে, আর যদি আপনি চান যে না এখানে 1 2 3 4 করে আসবে, 5 এইভাবে আসবে, বা এবিসিডি করে আসবে, বা রোমান ওয়ার্ডে আসবে, তখন কি হবে? তখন দিতে হবে হচ্ছে ওয়েল। তো ইউএল আর ওয়েল এর ডিফারেন্স দেখাই দিই ছোট্ট করে। তো এখানে ইউএল দিচ্ছি না, দেখেন ডট 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 করে আসতেছে। আমি যদি ওয়েল দিই এটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন আর 1 2 3 4 করে আসতেছে, দেখছেন? সো ওয়েল মানে কি অর্ডার লিস্ট। ওকে, সো আনঅর্ডার লিস্ট আর হচ্ছে অর্ডার লিস্ট, একটা অর্ডার মেনটেন করে, একটা অর্ডার মেনটেন করা মানে ছাড়া আসবে আর, এটাই ডিফারেন্স। ওকে, 1 2 3 4 যত বাড়াবো অটোমেটিক নাম্বার বাড়তে থাকবে, দেখছেন? আমার নিজের মতো নাম্বার দেওয়া লাগতেছে না। ঠিক আছে, আপনি টাইপও চেঞ্জ করতে পারেন, টাইপ দেখে বলতে পারেন টাইপ হচ্ছে বড় হাতের এবিসিডি, তাহলে দেখেন বড় হাতের এবিসিডি চলে আসছে। টাইপ হচ্ছে ছোট হাতের এবিসিডি, দেখেন ছোট হাতের এবিসিডি চলে আসছে, দেখছেন? বললাম রোমান অক্ষরে আসবে, আই দিলাম, দেখেন সব রোমান অক্ষরে চলে আসছে। বড় হাতে দিলে বড় হাতের রোমান অক্ষরে অক্ষরে আসবে, দেখছেন? সো অর্ডার লিস্ট আপনি টাইপ গুলো সেট করতে পারবেন। আর আনঅর্ডার লিস্টে কিছুই দেওয়া লাগে না, এরকম ডট 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 করে আসবে আসলে। ঠিক আছে, তো যতগুলোই অ্যাড করেন না কেন ডাজেন্ট ম্যাটার। ওকে, তো আপনাকে যদি বলা হয় এইচটিএমএল লিস্ট তৈরি করতে কিভাবে তৈরি করবেন, আগে দিবেন হচ্ছে ইউএল অথবা হচ্ছে ওএল, দেওয়ার পর দেন দেন ওটার মধ্যে এলআই ট্যাগ দিয়ে ওটার মধ্যে কন্টেন্ট গুলোকে পাঠাবেন, তাহলে খুব সুন্দর মতো লিস্ট তৈরি হবে। ওকে, সবাই কি বুঝতে পারছি? আর ডুপ্লিকেট করছি হচ্ছে একটা কোড করলাম, ডুপ্লিকেট করার জন্য হচ্ছে ওই লাইনে যাবে কন্ট্রোল শিফট আর ডাউন অ্যারো। ঠিক আছে, তাহলে আচ্ছা কন্ট্রোল শিফট, ওকে আমার ক্ষেত্রে ডিফারেন্ট হবে জিনিসটা। এটা কন্ট্রোল না, সরি, এটা হচ্ছে অল্ট শিফট। ঠিক আছে, আমার ক্ষেত্রে হচ্ছে অপশন, আপনার হচ্ছে অল্ট। অল্ট শিফট হচ্ছে ডাউন অ্যারো, তাহলে ডুপ্লিকেট হবে। ওকে, আর কন্ট্রোল জেড দিলে বা কমান্ড জেড দিলে পিছনে চলে যাবে আর কি। তো ডুপ্লিকেট করার জন্য হচ্ছে আপনার এএলটি অল্ট প্লাস শিফট প্লাস হচ্ছে ডাউন অ্যারো। ওকে, ডাউন অ্যারো বলতে যেটা বুঝাইছি আমি হচ্ছে ডাউন অ্যারো। ঠিক আছে, ওকে, এটা দিয়ে হচ্ছে আপনারা কমেন্ট করতে হবে, মানে হচ্ছে কমেন্ট বেসিক্যালি হচ্ছে মানে ডুপ্লিকেট করতে হবে। ওকে, ম্যাকের ক্ষেত্রে ওই যে বললাম অল্টের জায়গায় অপশন হবে। ওকে, সো ডিটেলস যদি দেখতে চাই আমরা এখানে নিচে নামলে দেখবেন এইচটিএমএল লিস্ট। এখানে আসার পরে দেখেন আনঅর্ডার এইচটিএমএল লিস্ট, অর্ডার এইচটিএমএল লিস্ট, ওরা সুন্দর বলে দিয়েছে কি কি করা পসিবল। এরপর ইউএল দিয়ে তারা মিল্ক টি কফি গুলো দিয়ে দিছে,
আর ওএল দিয়ে হচ্ছে তারা সেম জিনিসটা ওএল আর ইউএল দিয়ে যেটা বুঝে আপনাকে বুঝাই দিয়ে করালাম। ওকে, একদম ডিফাইনার লিস্ট, ডিফাইন ডেসক্রিপশন লিস্ট, ডিফাইন্স হচ্ছে ডেসক্রিপশন অ্যাকাউন্ট লিস্ট। এখানে অনেক এক্সাম্পল দিতে হবে, ডিটিডি গুলো করতে পারেন, দেখতে অনেক কেমন দেখাবে। তা আমার দরকার নেই আপাতত, আমার না আপাতত আমার আপনি এটুকু শিখলে আপনাদের হবে যে ইউএল আর হচ্ছে ওএল কিভাবে কাজ করতেছে। আনঅর্ডার আর অর্ডার। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমার মোটামুটি যে এইচটিএমএল আমার যা জানা দরকার, না এখন পর্যন্ত যা জানা দরকার যে এই আজকের অ্যাসাইনমেন্টটা করার জন্য ওগুলো আমার মোটামুটি শিখা হয়ে গেছে। আর এখানে শেষ এমন না, আরো অনেক কিছু করা যায়, আর অনেক কিছু করতে হবে, যেটা আসলে প্রজেক্ট করতে করতে আপনার সামনে এমনি চলে আসবে। ঠিক আছে, কারণ আমি যতই শিখাই আপনি একদিনে এত কিছু শিখে বুঝবেন না। ঠিক আছে, নিতেও পারবেন না, মনেও থাকবে না, যেটা অস্বাভাবিক আসলে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কি করবেন, যে যা শিখানো হয়েছে এটা শিখে প্রজেক্ট করবেন। আর প্রজেক্ট করতে করতে সামনে এমনি অনেক কিছু চলে আসবে, যেটার মাধ্যমে অনেক কিছু শিখা হবে। ওকে, মানে প্রজেক্ট বেসিস লার্নিং যেটাকে বলে আর কি। আচ্ছা, তো যেহেতু আমরা এখন কনসেপ্ট গুলো ক্লিয়ার করলাম, বাকি কি আছে কতটুকু জানা দরকার আমরা জেনে ফেললাম, এরপর এখন এগুলোকে ইউজ করে কিছু একটা করার ট্রাই করবো। এটাই হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট একটা ওয়েবসাইট আর কি, যেখানে সবকিছু সুন্দর গোছায় একটা জিনিস দেওয়া আছে। আমি একা না, পৃথিবীর সবাই এটা ফলো করে, মানে শিখানোর জন্য আর কি, শিখার জন্য শিখানোর জন্য, যেটাই বলো না কেন। ওকে, তো এখন কথা হচ্ছে অ্যাসাইনমেন্ট কি থাকতেছে, আমি দেখাই আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকতেছে। তো আপনাদের একটা পেজ ডিজাইন করতে হবে, মানে সিভি টাইপের অনেকটা, বাট এখানে ছবি অ্যাড করতে হবে। হ্যাঁ, আপনি যদি লার্ন এইচটিএমএল দেন তাহলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, যে কোড একাডেমি একটা আছে, লার্ন এইচটিএমএল, ওয়েব ডেভ আছে, লার্ন এইচটিএমএল ওআরজি, html.com। ওকে, সেগুলো দেখতে, এগুলো দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো এক এক ওয়েবসাইট এক এক ভাবে দেখাইছে, বাট আপনি যদি দেখেন আমার কাছে ডাব্লিউসি স্কুলটা সবচেয়ে বিগিনার ফ্রেন্ডলি মনে হচ্ছে আর কি। ওকে, আচ্ছা, আমি একটু দেখাই যে আপনার অ্যাসাইনমেন্ট কি থাকতেছে একটু দাঁড়ান। আর সব যে একদম শিখে এবং বিষয়টা এমন না, আমাদের যতটুকু জানা দরকার বা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো ইউজ করা হবে ওগুলো বেশি করে জানতে হবে আর কি। বাট এমনিও বাকিগুলো আমাদের একটু আইডিয়া নিতে হবে যে এরকম কিছু একটা আছে, এরকম কিছু একটা কাজ করে। আচ্ছা, আমি একটু ওপেন করি, একটু দাঁড়ান। আচ্ছা, তো এটা অনেকটা দেখতে গত ব্যাচে, সব ব্যাচে সেম, মানে ফার্স্ট ক্লাস সেম থাকে। এই দেখেন, ধরেন এখানে আমি নিজের মধ্যে একটা নাম দিয়ে দিছি, নর্মালি কিছুটা লিখে দিছি, দামি লেখা লিখে দিছি। আপনারা হচ্ছে নিজের অন্য লিখবেন, একটা নাম দিবেন, উপরে ছবি দিবেন। এখানে ছবি অ্যাড করা হয় না, উপরে একটা ছবি দিবেন নিজের, নিজের নাম দিবেন, নিজের ইমেল, নিজের ফোন নাম্বার দিয়ে হচ্ছে আপনার অ্যাবাউট মি, এখানে বাটন থাকবে, ক্লিক করলে কই যাবে জানেন, ক্লিক করলে 4টা পেজে নিয়ে যাবে, এই যে এরকম পেজে নিয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি ফুল ইনফরমেশন দেখে 1 2 আছে, 1 2 কিভাবে করা হইলো, এটা কেন বোল্ড হইলো, ঠিক আছে, এটা কিভাবে হুবহু এরকম করতে হবে, এটা কেন মার্ক হইলো। তো আপনার যা শিখানো হয়েছে এর মধ্যে কিন্তু অ্যাসাইনমেন্টটা আছে। এটা কেন হচ্ছে আপনার একটু বড়, এটা একটু ছোট কেন, এটা কেন আন্ডারলাইন আসলো, এই সবগুলো আপনাদেরকে যা শিখানো হয়েছে এটার মধ্যে দিয়ে করতে হবে। মানে এই পুরোটাকে আপনার এইচটিএমএল এ কনভার্ট করতে হবে, নিজে আমার ইনফরমেশন দিয়ে না, এখানে সব দামি ইনফরমেশন, নিজের ইনফরমেশন দিয়ে। ওকে, সবাই কি বুঝতে পারছি? আর এখানে ক্লিক করলে এই পেজে নিয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে আগের পেজে নিয়ে যাবে। ওকে, পারবো না, ক্লাসে যা দেখানো এর মধ্যেই আছে, এর বাইরে কিছু শিখানো দেখানো এখানে নাই আসলে। ক্লিয়ার? কোডগুলো তো বিএসসি করবো, এরপর এগুলো জমা দিব কিভাবে? আচ্ছা, তো এখন আমরা আসি অ্যাসাইনমেন্ট সাবমিট করব কিভাবে। সো বেশি কিছু না, জাস্ট হচ্ছে ক্লাসরুমের মধ্যে আপনার ওই যে ইন্ডেক্স ফাইলটা আছে না, এই ফাইলটা আছে না, এই ফাইলটা ধরে সাবমিট করে দিবেন, মানে index.html বা cv.html বা আপনার নাম.html, ওইটা ধরে আপলোড করে দিবেন। ওকে, ওইটা আপলোড করলে কি হবে বলে, ওইটা আপলোড করলে আমরা কোডও পেয়ে যাব, সাথে হচ্ছে আপনার দেখতে কেমন সেটাও পেয়ে যাব।
আউটকামও পেয়ে যাবে। ওকে, আর ড্রাইভে আপলোড করে দেন, ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিলে হবে? না ড্রাইভে আপলোড করে আমি প্রিফার করবো না, আমি প্রিফার করবো হচ্ছে ডিরেক্ট ফাইলটা আপলোড করে দেবো, ঠিক আছে? ড্রাইভের, হ্যাঁ ড্রাইভও দিতে পারেন, ড্রাইভের লিঙ্ক দিবেন, বাট হচ্ছে জিপ করে কেউ দিবেন না। জিপ না না করে না দিলে স্যার। কিন্তু আমরা কোনো অ্যাসাইনমেন্ট নিব না। ওকে, জি। যত যাই করেন জিপ করে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জাস্ট ধরে ফাইলটা আপলোড করে দিবেন। ওকে, আচ্ছা। ডিরেক্ট